রাইট ফ্রেন্ডশিপ আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে। কোন সঠিক। কোম্পানির সিএফও যদি পরপর 3 মাস নির্ধারিত সময়ে বেতন এনশিওর করতে ব্যর্থ হয়, ওই সিএফও চাকরি থাকা দিয়ে ফেলেছি, মানে একই সিএফও কোম্পানিতে একই পদে একই দায়িত্ব একইভাবে একই রোল একই বছর অধীনে একই বেতনে 1000 দিনের বেশি করবেন না। কনফার্ম করার পরে যেদিন সে ওই কোম্পানিতে জয়েন করবে সেদিন তাকে জানানো হয় যে তুমি আবার রিজয়েন করো তোমার আগের কোম্পানি। এইচআর এর দায়িত্বে যিনি আছেন তাকে আগে ফায়ার করা হচ্ছে। ভাই 10 টাকায় যে চাকরি করবেন 8 টাকায় যে করবে তাদের লেভেল কখনো সেম হতে পারে না। দেখো এই ঘটনাগুলো ঘটে প্রতিষ্ঠানের ফাইন্যান্স বিভাগের যে দায়িত্বপ্রাপ্ত আছে তাদের উস্কানি। কেউ ধারে কাটে কেউ ভাড়ে কাটে, আর সেলসম্যানের পায়ে পায়ে টাকা মুখে মুখে টাকা। যত হাঁটবেন তত টাকা, যত কথা খরচ করবেন তত টাকা। কিছুদিন আগে আমি একটা ইনফরমেশন পাই, আমার এক জুনিয়র কলিগ সে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। ইন্টারভিউ দিতে যাওয়ার পর তারা তাকে একদম ফুল কনফার্ম করে। কনফার্ম করার পরে যেদিন সে ওই কোম্পানিতে জয়েন করবে সেদিন তাকে জানানো হয় যে তুমি আবার রিজয়েন করো তোমার আগের কোম্পানিতে। এই ঘটনার পরে তার কিছুদিন পরে তাকে আবার বলছে যে চেয়ারম্যানের মিটিং হবে এবং এই চেয়ারম্যানের মিটিং হবে হচ্ছে 1 মে এর মতো একটা বন্ধের দিনে। তো সেদিনও তারা মিটিং করছে, মানে ইন্টারভিউ করছে। ইন্টারভিউ করার পরে বলছে ঠিক আছে জানানো হবে। কয়েকদিন পরে তাকে আবার জানানো হচ্ছে যে না, এটা হচ্ছে পোস্টপোন হয়েছে, আবার দেরি হচ্ছে। তো এই জাতীয় একটা প্র্যাকটিস দেখা যাচ্ছে কর্পোরেট ওয়ার্ল্ডে, বাংলাদেশে যে লোকাল কর্পোরেট গুলোতে। স্যার এই ব্যাপারটাকে আপনি স্যার কিভাবে দেখেন? এই ব্যাপারটাকে যেটা আপনি বললেন অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং এগুলোকে আমি বলতে চাই যে ওই এইচআর এর দায়িত্বে যিনি আছেন তাকে আগে ফায়ার করা উচিত। কারণ তিনি একটা মানুষকে একবার ডাকছেন, একবার সিলেক্ট করছেন, আবার ইচ্ছা হলো বা ইচ্ছা হলো ঠিক না, হয়তো ম্যানেজমেন্ট ইচ্ছা উনি বলছেন, এই ধরনের মানে অপেশাদার সুলভ আচরণ কোনোভাবেই প্রত্যাশিত হতে পারে না। কাউকে চাকরি থেকে আপনি আপনার চাকরিতে আমন্ত্রণ জানাতে পারেন, কিন্তু তাকে এটা বলতে পারেন না যে আমি নেব না, তুমি ওখানে রিজয়েন করো। ব্যাপারটা এত সহজ না তো। কারণ কেউ যখন কোনো জায়গা থেকে চাকরি ছেড়ে আসে বা রিজাইন লেটার সাবমিট করে, তখন কিন্তু সেখানেও এক ধরনের টানপোড়েন ঘটে। হতে পারে তাকে রাখতে চায় প্রতিষ্ঠান, সে বলেন আমি থাকবো না, আমি আরো ভালো অফার পেয়েছি, চলে আসবো। এখন এখানে চাকরি চলে আসবো বলার পর পরদিন গিয়ে আবার বলছে যে না ভাই আমি চলে যাবো না, আমি এখানে থাকবো। তখন তার অবস্থান ইমেজ কমে যায়, বা ওই প্রতিষ্ঠান তাকে রিজয়নিং এর সুযোগ নাও দিতে পারে। ঠিক আছে? সো রিজয়েন করে এটা বলা যায় না কাউকে। আমার মনে হয় এইচআর প্রফেশনাল যারা আছেন তাদেরকে আরেকটু সতর্ক হতে হবে, সাবধান হতে হবে যে আমি কাউকে কনফার্ম করলে তাকে নিতে হবে। কিন্তু কনফার্ম করেছি নেব না, এইটা মানে একটা শাস্তিযোগ্য অপরাধ হওয়া উচিত। এটা কোনোভাবে হতে পারে না। আমাদের দেশে এইচআর এ কিছু ব্যাড কালচার বা ব্যাড প্র্যাকটিস ঢুকে গেছে। একটা পজিশনে একজন চাকরি করছে, যদি কোনো কারণে সে পদটা শূন্য হয়, সেখানে নতুন কাউকে নিতে হয়। সময়ের সাথে সাথে মুদ্রাস্ফীতি ঘটে, ইনফ্লেশন ঘটে। এই কারণে আগে যদি 10 টাকার মানে লোক থাকতো ওখানে, 10 টাকা বেতনধারী, তাহলে পরের বার লোক নেওয়ার সময় 12 টাকা দিয়ে চিন্তা করা উচিত। আর আমাদের দেশের কিছু এইচআর প্রফেশনাল চিন্তা করে 10 টাকার জায়গায় আমি 8 টাকার লোক ঢুকাবো। ঢুকায় আমি ম্যানেজমেন্টের কাছে ক্রেডিট নেব যে 2 টাকা স্যার আমি সেভ করতে সক্ষম হয়েছি। তার এই পার্সোনাল ক্রেডিট নিতে গিয়ে বা তার নিজের ক্রেডিট নিতে গিয়ে কেপিআই প্রতিষ্ঠানকে সে নিচের দিকে নামিয়ে ফেলছে। ভাই 10 টাকায় যে চাকরি করবেন 8 টাকায় যে করবে তাদের লেভেল কখনো সেম হতে পারে না। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সময়ের সাথে একই পজিশনের লোক নেওয়ার জন্য আরো বেশি ইনভেস্টমেন্ট লাগবে বা বেশি টাকা লাগবে। কিন্তু আমি যদি উল্টাটা চিন্তা করি, টাকা সেভ করব। সেভ আপনি করতে পারবেন। কিন্তু প্রতিষ্ঠান দিনে, দিনে সংকীর্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এই জিনিসগুলো ম্যানেজমেন্টের বোঝা উচিত। আরেকটা হচ্ছে যে আপনি একজনকে চাকরিতে নিতে চাচ্ছেন। তাকে আপনি কয়বার ইন্টারভিউ করতে পারেন? ১ বার, ২ বার, সর্বোচ্চ ৩ বার। এর মধ্যে আপনাকে সিদ্ধান্তে পৌঁছা, এটা আবার আপনার পরীক্ষা। এখন আমার মন চাইলে আমি ৫ বার ডাকবো। ব্যাপারটা তো সহজ না। দুনিয়াতে আপনি ঠিক আছে, আপনি নিয়োগদাতা, মানে কর্তা, আপনার ক্ষমতা আছে। আমি চাকরি প্রার্থী, আমাকে ৩ বারের জায়গায় ৪ বার ডাকার সুযোগ আছে। কিন্তু সেটা ডাকা উচিত না। এটাকে মানে স্ট্যান্ডার্ড বা ভদ্র কর্পোরেট কালচার বলে না। আপনাকেও এই পরিমাণ ম্যাচিউরড হতে হবে, মানে নিয়োগদাতাকে, যেন সে ১ বার বা ২ বার ইন্টারভিউর মধ্যে দিয়েই প্রার্থীকে জাজমেন্ট করে ফেলতে পারে। এটা কখন হয় জানেন? যখন যাকে তাকে ইন্টারভিউতে ডেকে ফেলে। কিন্তু এই ক্ষেত্রে অনেক দায়িত্ব আছে। তার তো উচিত যখন সে একটা সার্কুলার দিয়েছে, সার্কুলারে জব রেসপন্সিবিলিটি, রোলস এগুলো সে উল্লেখ করে দিবে। ওইটার সাথে ম্যাচ করে শুধুমাত্র সেই সিভি গুলো সর্টিং হবে। সিভি পাঠালে তো সবাইকে ইন্টারভিউতে কল করা হয় না। ১০০ জন কোর্স এর মধ্যে বাছাই করতে হবে ১০ টা বা ২০ টা। সে ২০ জনকে একটা স্ক্রিনিং এর মধ্যে নিতে হবে। প্রয়োজনে একটা টেলিফোনে একটা মিনি ইন্টারভিউ নিয়ে ফেলতে পারে এইচআর এক্সিকিউটিভ বা ম্যানেজার যে দায়িত্বপ্রাপ্ত। যে স্যার আমি আপনাকে ফরমাল ইন্টারভিউতে ডাকবো। কিন্তু আমাদের আরো কিছু কোয়েরি আছে। আমাদের কিছু ফর্মালিটিস আছে। আপনার সিভি থেকে আমি এই জিনিসগুলো ক্লিয়ার না। হতেই পারে সিভি তেই সব থাকবে এমন কোনো কথা নাও হতে পারে। করে নিয়ে একটা ফাইনাল লিস্ট হবে। তারপরে সেটা নিয়ে এইচআর বসবে রেসপেক্টিভ ডিপার্টমেন্টের সাথে। যে ডিপার্টমেন্টের লোক নেওয়া হবে, তার যে হেড বা তার যে
মানে ডিপার্টমেন্টের ইউনিট প্রধান তার সাথে বসবে যে আমি এরকম এরকম ক্যান্ডিডেট পাচ্ছি, এদের মধ্যে কাকে কাকে আপনি ইন্টারভিউ ডাকবো, তাদেরকে আপনি সিলেক্ট করে দেন। তারপরে যদি ডাকা হয়, মানে এই ধরনের প্রিপারেশন নিয়ে হুম, যদি ডাকা হয়, তাহলে হয়রানি কম হবে। হুম, রাইট পিপুলগুলো, রাইট ক্যান্ডিডেট গুলোই ইন্টারভিউ জন্য আসবে, তখন আর 19-20 হবে। আর এখন যেটা হচ্ছে, ডাইকা দে, যে কজন আসে আসুক, তারপর দেখুন নে বাইছানি মনে। এটা তো বাংলাদেশ, হ্যাঁ অধিক জনসংখ্যার দেশ, এদেশের অনেক বেশি মানুষ চাকরি প্রার্থী, তো এখানে নিয়োগকর্তারা সুবিধাজনক অবস্থানে আছেন। তো তারা এই সুযোগটাকে সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত না। থেকে ভালো লোক অগ্রিম বাছাই করা, অর্থাৎ প্রি প্ল্যান করে আগানো, তাহলে অনেক জটিলতা এড়ানো সম্ভব বলে আমি মনে করি। স্যার আরেকটা বিষয়ে আমরা যারা কাজ করি কর্পোরেটে তারা দেখি স্যার, ইদানিং একটা নতুন প্র্যাকটিস শুরু হয়েছে যে যারা একটু সিনিয়র থাকে তাদেরকে ছেঁটে ফেলো, ছেঁটে ওই স্যালারিতে আরো নতুন ইয়ং ব্লাড, ফ্রেশ ব্লাড এরকম কিছু টার্মস ব্যবহার করে তারা করে জয়েন করো। এটার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমন কিছু কিছু প্রতিষ্ঠান আছে যাদের প্রোডাক্ট গুলো হচ্ছে পুল প্রোডাক্ট, এমনি রাইট। সেল হয়। হুম। তারা এই সুযোগটা বেশি নিচ্ছে কারণ তারা মনে করে আমার প্রোডাক্ট এমনি সেল হয়, সেলস পার্সনের কোনো ক্রেডিবিলিটি এখানে নাই। আবার দেখা যাচ্ছে যখন সেলস ড্রপ করে তখন দোষটা সেলস টিমের উপরেই গিয়ে পড়ে, তখন হচ্ছে এটা যায় সেলস টিমের উপরে গিয়ে পড়ে। তো স্যার এই যে মানে একটু সিনিয়রদের ছেঁটে ফেলার যে প্রবণতা, এটাকে স্যার আপনি যদি আপনার মতো করে একটু ব্যাখ্যা করেন। দেখুন, এই ঘটনাগুলো ঘটে প্রতিষ্ঠানের ফাইন্যান্স বিভাগের যে দায়িত্বপ্রাপ্ত আছে তাদের উস্কানিতে। তারা গিয়ে মালিকের কাছে হিসাব দেখায়, সিএফও সাহেব হিসাব দেখায় যে স্যার এই ভদ্রলোককে আপনি এত টাকা দিয়ে রেখেছেন, কিন্তু এই টাকা দিয়ে স্যার আমি আরো 2 জনকে নিয়ে দিতে পারবো। 2 জন এবং ইয়াং এনার্জেটিক ব্লাড, এবং তারা মডার্ন টেকনোলজি বোঝে, তারা এআই দিয়ে অনেক কিছু করে ফেলতে পারে। আপনি কেন স্যার এই বুড়ো ভামকে এখানে রাখবেন? এটা মালিককে বোঝানো হয়। মালিকও হিসাব মিলায় দেখে, তাই তো আমি কেন একে রাখবো? আর যত মানুষ সিনিয়র হচ্ছে তত তার আদার্স ফ্যাসিলিটি বেড়ে যাচ্ছে, তার প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির টাকা বেড়ে যাচ্ছে। ওই টোটাল টাকার হিসাব, যে টাকাটা এখনো সে নিচ্ছে না, নিতে পারে, সেইটা সহ মালিককে হিসাব বুঝালে মালিকের মাথা নষ্ট তো হবেই। হুম, এই জায়গায় যে করণীয়, যেটা জরুরি, সেটা হচ্ছে মালিক পক্ষকে বুঝতে হবে কেউ ধারে কাটে, কেউ ভাড়ে কাটে। আপনি 40 লাখ টাকা দামের একটা প্রাইভেট কার চড়তে পারেন, 50 লাখ টাকার একটা প্রাইভেট কার চড়তে পারেন। কিন্তু আপনি যখন 1.5 কোটি 2 কোটি টাকা দিয়ে খুব লাক্সারি বা কিছু সুপার প্রিমিয়াম গাড়ি কিনবেন, ডেফিনিটলি আপনি কোন আনাড়ি ড্রাইভার রাখবেন না। রাইট। ইভেন আপনি যদি গাড়ি নিজেও চালান, আমি মালিক আমি চালাবো। হ্যাঁ, মালিক আনাড়ি ড্রাইভার হলে নিজের গাড়ি, শখের গাড়ি সে চালাতেই পারে, তার ওনারশিপ আছে, রাইট? হুম, কিন্তু পাশে বসিয়ে রাখতে হবে একজন দক্ষ। অভিজ্ঞ ড্রাইভারকে, যেন আমি ভুল করলে অভিজ্ঞ ড্রাইভার আমাকে গাইড করবে। হুম, প্রতিষ্ঠান যখন ছোট থাকে, মালিকের একক সিদ্ধান্তে চলে, সব ঠিক আছে। কিন্তু প্রতিষ্ঠান যখন বড় হয়, যখন সেটা শত কোটি টাকার কোম্পানিতে পরিণত হয়, হাজার কোটি টাকার কোম্পানিতে পরিণত হয়, তখন আমি মনে করি কোম্পানিতে প্রয়োজন হোক বা না হোক, বিভিন্ন ডিপার্টমেন্টে ৪-৫ জন অভিজ্ঞ প্রফেশনালকে বসিয়ে রাখা উচিত। মেবি তারা ডে টু ডে কোনো কাজই করে না। হুম, প্রতিষ্ঠান অটো চলছে, যেটা বললেন যে একটা ম্যাচিউরড প্রতিষ্ঠান তো একটা সিস্টেমের মধ্যে চলে। হুম, সেখানে একজন পার্টিকুলার লোক কাজ না করলেও প্রতিষ্ঠানের গতি খুব বেশি ছন্দপতন হয় না। তারপরও তাদেরকে বসিয়ে রাখা উচিত। যেন আমি গাড়ির মালিক হিসাবে ভুল ড্রাইভিং করে ফেললে যেন দোষটা অন্তত আমার অভিজ্ঞ ড্রাইভারের ঘাড়ে চাপানো যায়। এবং আমি এটা বলছি দোষ চাপানোটার জন্য মজা করে বললাম। মূল ব্যাপারটা হচ্ছে অভিজ্ঞ লোক আমার পাশে থাকলে আমিও ভুল করব না। ঠিক আছে? সো এই জিনিসটা কখনোই করা উচিত না যে আমি টাকার হিসাব করে আমি অভিজ্ঞ লোককে বাদ দিয়ে আমি হ্যাঁ, অবশ্যই জুনিয়ররা, আমি তরুণ প্রজন্মকে স্যালুট জানাই। তারা অনেক বেশি ম্যাচিউরড, অনেক বেশি অ্যাডভান্স। সিনিয়র ব্যক্তি যত বছরে তার পজিশনে পৌঁছেছে, এখনকার তরুণরা অল্প সময়ে ওই জায়গাটা ধরার যোগ্যতা রাখে। কিন্তু বয়স একটা ফ্যাক্টর। বয়স অভিজ্ঞতা। ৪০ একটা ফ্যাক্টর। একটু ভালো করে খেয়াল করে দেখেন। আমরা যদি আমাদের ধর্মীয় ইতিহাসের দিকেও যাই, রাসূলুল্লাহকে নবী করার জন্য, রসুল করার জন্যই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে হযরত হুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু তাকে নবুয়ত দান করা হয়েছে কিন্তু ৪০ বছর বয়সে। হুম, আচ্ছা, আল্লাহ পাক তো সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছেন। তাহলে তখন কিশোর বয়সে নবী ঘোষণা করে দিলে হতো না কিন্তু। হুম, ৪০ এর পরে কেন? উনি পৃথিবীতে ছিলেন ৬৩ বছর। হুম, তার মানে উনাকে প্রস্তুত করার জন্য নেওয়া হয়েছে ৪০ বছর। আর উনাকে ধর্ম প্রচার করার সুযোগ দেওয়া হয়েছে ২৩ বছর। হুম, আপনি যদি আরো ১০ বছর আগে তাকে নবুয়ত দিয়ে দিতেন, তাহলে তো উনি ৩৩ বছর ধরে ধর্ম প্রচার করার সুযোগ পেতেন। কিন্তু সেটা প্রয়োজন হয়নি। তার মানে আপনার যদি ম্যাচুরড লেভেল চলে আসে, অল্প সময়ে আপনি অধিক রেজাল্ট এনে দেখাতে পারবেন, যেটা রাসূলুল্লাহ পৃথিবীর বুকে দেখিয়ে গেছেন, প্রমাণ করে গেছেন। হুম, এই ব্যাপারগুলোকে যদি আমরা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি, তাহলে আমরা অভিজ্ঞ মানুষের অভিজ্ঞতার গুরুত্বটা বুঝতে পারবো। কেউ ধারে কাটে, কেউ ভাড়ে কাটে।
দুটোরই দরকার আছে। শুধু ধার দিয়েও হবে না, শুধু ভার দিয়েও হবে না। এবং প্রতিষ্ঠান যত বড় হবে, প্রতিষ্ঠানের মালিক কর্তৃপক্ষকে ভারমুক্ত হওয়ার জন্য ভারী লোক বসিয়ে রাখতে হবে। রাইট। যদি তারা হালকা লোক দিয়ে ভারী কাজ করাতে চায়, তাহলে পুরো প্রতিষ্ঠান একসময় ধসে পড়ার জন্য যথেষ্ট। আজকে আমরা অনেক দূর আলোচনা করে ফেললাম। আমাদের আলোচনার বিষয় অলরেডি দর্শক আপনারা বুঝতে পারছেন, কর্পোরেট কালচার, কর্পোরেট পলিটিক্স এবং এই রিলেটেড বিষয়গুলো। তো আমাদের সাথে আজকে আছেন বিক্রয় বন্ধু রাজীব স্যার। স্যার আপনি ভালো আছেন বেশ নিশ্চয়ই? ভালো আছি ভাই। আচ্ছা। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই মুহূর্তে আপনি তো বিভিন্ন প্রতিষ্ঠানে স্যার বিক্রয় প্রশিক্ষণ দিচ্ছেন স্যার। রাইট। তো বিক্রয় প্রশিক্ষণগুলো দেওয়ার সময় তাদের ম্যানেজমেন্টের সাথে আপনার একটা পরিচয় হচ্ছে। তাদের এমপ্লয়িদের সাথে একটা দীর্ঘ সময় কাজ করার, ট্রেনিং পারপাজে কাজ করার সুযোগ হচ্ছে স্যার। স্যার এখন কেমন মনে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের চাকরির বাজার বা মার্কেট বা কর্পোরেট গুলো কি অবস্থায় আছে? হচ্ছে যোগ্য লোকের চাকরির কখনো অভাব থাকে না। সে রাজনৈতিক পথ যেখানেই যাক, যেদিকেই যাক। ঠিক আছে? যোগ্য লোকের চাকরি আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। প্রশ্ন হচ্ছে আমরা নিজেদেরকে যোগ্য এবং দক্ষ করে তুলতে পারছি কিনা? রাইট। আমরা অধিকাংশ মানুষ নিজেকে যোগ্য করে তোলার জন্য, দক্ষ করে তোলার জন্য কোনো বিনিয়োগ করি না। কিন্তু আশা করি আমরা ভালো চাকরি হবে না। পৃথিবীতে হাজার রকম পণ্য বিক্রি হয়। কিন্তু সবচেয়ে সস্তা পণ্য কি জানেন? মানুষ। মানুষ। আবার পৃথিবীর সবচেয়ে দামি পণ্য কি জানেন? সেটাও মানুষ। হুম। শুধুমাত্র প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সস্তা মানুষকে দামি মানুষে পরিণত করা যায়। কিন্তু আমরা অধিকাংশ মানুষ প্রশিক্ষণ বিমুখ। আমরা হুম। শিখতে পছন্দ করি না। কথা বলতে পছন্দ করি, শেখাইতে চাই। হুম। কিন্তু শেখানোর আগে যে নিজে শেখা লাগে, এই ব্যাপারে আমাদের অনেক বেশি কার্পণ্যতা আছে, কৃপণতা আছে। আমি বলি প্রত্যেকটা মানুষকে প্রতি মুহূর্তে শেখার মধ্যে থাকা উচিত। আমরা যদি আমাদের আর্নিং বাড়াতে চাই, তাহলে তার আগে এল বসাইতে হবে। হুম। মানে লার্নিং। লার্নিং না হলে আর্নিং বাড়বে না। আপনি যা জানেন, আপনি যা পারেন, বোঝেন সে তো করছেনই। তাহলে আপনি কেন লার্নিং করবেন? কারণ আপনি আরো বেশি করতে চান, আরো বেশি দেখাতে চান। এজন্য শেখার কোনো বিকল্প নাই। আমাদের সমাজে এখন বাস্তবতা হচ্ছে এরকম যে আমরা না শিখেই হুম। অনেক কিছু পাওয়ার আশা করছি। হুম। এটা কখনোই হবে না। কেষ্ট মিলবে না যদি আপনি কষ্ট না করেন। হ্যাঁ, যেটা আপনি পেতে চান, তাহলে আপনাকে এমন কিছু করে দেখাতে হবে যেটা আগে কেউ করে নাই। কিন্তু আপনি কিছু করবেন না, সবার মতো গতানুগতিক জীবন পার করবেন, আবার আশা করবেন বেশি। হুম। এটা কখনোই হবে না। ঠিক আছে? যত দিন যাচ্ছে তত পৃথিবীতে চাকরি প্রার্থীর সংখ্যা বাড়ছে, হুম। বেকারের সংখ্যা বাড়ছে। কিন্তু যোগ্য পেশাজীবীর সংখ্যা কমছে। হুম। আমাদের যোগ্যতা বৃদ্ধির দিকে মনোযোগী হতে হবে। পৃথিবীতে মানে আমার কথা হচ্ছে এরকম যে, একটাও যদি ভালো চাকরি থাকে, সেটার জন্য আমি যথেষ্ট। এইরকমভাবে নিজেকে গড়ে তুলতে হবে। কিন্তু আমরা সেটা করছি না। আমরা ভাবছি এত লোকে চাকরি পায়, আমার কেন চাকরি হয় না? আমি কি যোগ্য? আমি কি দক্ষ? আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষাকে সর্বোচ্চ মনে করছি। এটা কিন্তু না। হুম। প্রাতিষ্ঠানিক শিক্ষা বা দক্ষতা বা যোগ্যতা আপনার চাকরি পাওয়ার জন্য যথেষ্ট। চাকরি টিকিয়ে থাকার জন্য নয়। এইচআর যখন দেখবে আপনি ডিগ্রি পাস, আপনাকে ইন্টারভিউতে ডেকে দিবে। ওই পর্যন্ত শেষ। হুম। এরপর আপনি ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পেয়েছেন না থার্ড ক্লাস পেয়েছেন, এটার কোনো বিবেচ্য না। হুম। একটা কথা আছে এরকম, সেলস মার্কশিট মে নাহি, ব্যালেন্স শিট মে চলতা হ্যায়। হুম। মানে আপনি বেচা বিক্রি যা করবেন, তার ভিত্তিতে আপনার পারফরম্যান্স নির্ধারিত হবে। কিন্তু বেচা বিক্রি তো একটা আর্ট, একটা শিল্পকলা, একটা হুম। কৌশল, শৈল্পিক কৌশল। এইটাকে তো আপনাকে অর্জন করতে হবে। কিছুটা দেখে, অন্যের দেখে, কোনটা বই পড়ে, কোনটা মানে নিজের ভেতর থেকে উপলব্ধি থেকে। এই কাজগুলো আমরা নিয়মিত করি না। নিজেকে আপডেট করি না। নিজেকে মানে যুগোপযোগী করে গড়ে তুলি না। কিন্তু দিন শেষে আমরা সবাই অনুযোগ করি, না বাজারে চাকরি নাই, চাকরির বাজার খুব মন্দা। চাকরি আছে, চাকরি ছিল, চাকরি থাকবে। শুধু আমাকে খুঁজে বের করতে হবে আমার জন্য একটা উপযুক্ত চাকরি। হুম। আমরা চাকরি খোঁজাটাও যেন ভুলে গেছি। বিশেষ করে অনেকে চাকরি হারানোর পর চাকরি খোঁজে। নো। আচ্ছা। চাকরি ছাড়ার পর চাকরি খোঁজাটা কোনো বাহাদুরি নয়। তখন হুম। আপনার অবস্থান ক্লোজ টু 0। হুম। আপনি ছিলেন ম্যানেজার। আপনার এই মুহূর্তে চাকরিতে আপনি কর্মরত নাই। এখন আপনাকে আবার ভেবেন না যে আমি তো ম্যানেজার ছিলাম, অতএব আমি সিনিয়র ম্যানেজার পজিশনে আবেদন করব। আপনার আসলে ডিমোশন হয়ে গেছে। আপনি আবার 0 র কাছে নেমে এসছেন। এবং কেউ যদি যে পজিশনে চাকরি করে, কোনো কারণে চাকরিচ্যুত হওয়ার পর বা চাকরি ছেড়ে দেওয়ার পর যদি 6 মাসের মধ্যে ওই লেভেলের কোনো চাকরি জুটিয়ে নিতে না পারে, তাহলে আমি বলব তার আবার নিচের ধাপে চেষ্টা করা উচিত। মানে ম্যানেজার ছিল, এখন ডেপুটি ম্যানেজার চেষ্টা করা উচিত। ব্যাপারটা হুম। দুঃখজনক হলেও সত্য। হুম। আর যদি আপনি জুটিয়ে নিতে পারেন, তাহলে প্রমাণিত হবে যে আপনি সঠিক ছিলেন। আপনি আরো বড় পদে চাকরি করার জন্য যুক্ত। আরেকটা উপযুক্ত। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে একই কোম্পানিতে, একই পদে, একই দায়িত্ব, একইভাবে, একই বসের অধীনে, একই বেতনে, একইভাবে ১,০০০ দিনের বেশি করবেন না। হুম। ১,০০০ দিন মানে প্লাস মাইনাস ৩ বছর। হুম। আপনি একই চাকরি একই কোম্পানিতে সারা জীবন করেন। হুম। একই পদে নয়, একই দায়িত্বে নয়, একই রোলে নয়, হুম। একই বসের অধীনে নয়। হুম। যারা জুনিয়র, তারা যদি চাকরি জীবনের ১ম ৩-৪ বছরের মধ্যে
অন্তত 2 বা 3 জন বসের অধীনে চাকরি করে ফেলতে না পারে, তাহলে জীবনে সে বস হতে পারবে না। কারণ এক এক বস এক এক রকম, এক একজনের ম্যানেজমেন্ট স্টাইল এক এক রকম, একজনের কথা বলার স্টাইল এক রকম। অনেক সময় হয় কি, আমরা বসটার আমরা নির্ধারণ করতে পারি না, বসরা আমাদের নির্ধারণ করে। আমরা যেমন আমাদের পিতামা নির্বাচন করতে পারি না, পিতামাতা আমাদেরকে নির্বাচন করে। একইভাবে বস ওই একই ঘটনা। আমরা কোনো কারণে ভালো বস পেয়ে গেছি আর শিকড় গজিয়ে যাই, সাত জীবন থাকবো স্যারের সাথেই থাকবো, স্যার যেখানে যাবে আমি সেখানে যাব। এটাকে আমি খারাপ বলছি না, কিন্তু স্যার যাইতে যাইতে এক সময় তো আটকে যাবে। তখনও যদি আমি স্যারের পিছনে থাকি তাহলে আমিও তো আটকে যাব। স্যার তো টপে উঠে আটকেছে, আমি তো মিড লেভেল থেকে আটকে গেছি। এই জন্য ভালো বছর যদি আপনার কপালে জোটে, 2-3 বছর পর আপনার চাকরি বদল করা উচিত বা বদলি নেওয়া উচিত বা এমন কিছু করা উচিত যেন অন্য বসের অধীনে আপনি চলে যেতে পারেন। ধরলাম আগের বছর চাইতে পরের বস আমার বিচারে খারাপ, এটা একটা অভিজ্ঞতা, এটাও একটা শিক্ষা। ভালো বস এবং খারাপ বস ভালো অধীনে থাকতে থাকতে যদি আপনি কোনো কারণে মন্দের সাথে সংস্পর্শে না আসেন, তাহলে ভালো যে এত ভালো এটা বুঝবেন কি করে ভাই? সেই জন্য আমাদের মানে জুনিয়র লেভেলে থাকতে থাকতে একাধিক বসের সাথে একাধিক ম্যানেজমেন্টের সাথে কাজ করছো, তাই মানে আবার এই নয় যে মাসে মাসে চাকরি বদলাও। জিনিসটা বুঝতে হবে, কিন্তু কোনো চাকরি কেউ যদি 2 বছরের বেশি কন্টিনিউ না করতে পারে, মানে ন্যূনতম 2 বছর করতে না পারে, তাহলে সে সেই চাকরির উপযুক্ত এটা প্রমাণিত হয় না। আপনি একটা চাকরি 6 মাস করে চলে আসলেন, আপনি ওই চাকরি উপযুক্ত এটা প্রমাণিত হলো না। মানে নিম্নে 2 বছর, আবার ঊর্ধ্বে 3 বছরের বেশি দেওয়া যাবে না। তখন আপনাকে অন্য চাকরি খুঁজে নিতে হবে অথবা অন্য রোল প্লে করতে হবে। আপনি কুমিল্লায় ভালো করছেন, তাহলে আপনাকে কুষ্টিয়া এসে দেখাই দিতে হবে যে আমি ভালো পারি, সেলসে যদি চাকরি করেন। কিন্তু কুমিল্লাতে শিকড় গজায় ফেলবেন না, কারণ একসময় হবে কি, কুমিল্লাতে যে অপরচুনিটি আছে আপনার চোখে ধরা পড়বে না, কারণ আপনি ওখানকার পরিবেশ এনভায়রনমেন্টে ইউজ টু হয়ে গেছে। সো মানুষকে বদলাতে হয়। ম্যানেজমেন্ট অনেক সময় চিন্তা করে ওই ছেলেটা তো ওখানে ভালো করছে, ওখানে রেখে দিই, এতে কোম্পানিরও ক্ষতি হয়, ওরও ক্ষতি হয়। কোম্পানির ক্ষতি হয় কি করে, যে কোম্পানি আরেকটা ছেলে দিয়ে ট্রাই করলে ভালো কিছু হলেও হতে পারত, কিন্তু করে না। আবার ওই ছেলেটা ওখান থেকে অন্য জায়গায় নড়ছে না, ও ওখানে শেকড় গজে ফেলছে, ওরও যারও ভালো কিছু করার সময় ছিল, এটা বোঝে না। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে ভাই। কমফোর্ট জোনে যখনই ঢুকেছেন তখনই আপনার পেশাগত মৃত্যু শুরু হয়ে গেছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। স্যার আপনি বলেন যে যোগ্যতা দক্ষতা, তো আমি শাহরুখ খানের একটা কথা আমার মনে পড়লো ওই কথাটা শোনার সময়। অনুপম খেরের একটা টক শোতে শাহরুখ খানকে বলা হয়েছে যে পরিশ্রম তো তুমিও করো আমিও করি, সো বাট তুমি তোমার পজিশন দেখো আর আমার পজিশন দেখো। শাহরুখ খান খুব ভালো উত্তর দিয়েছিল, যে শাহরুখ খান বলছে যে পরিশ্রম করে আমরা একটা কাজ জোগাড় করি, কিন্তু ওই কাজটা পাওয়ার পরে আমার থেকে বেশি পরিশ্রম আর কেউ করে না। চমৎকার উত্তর দিচ্ছে, আসলে তাই। কিন্তু আমরা অধিকাংশ মানুষ যেটা হয়, পরিশ্রম করে একটা চাকরি জোগাড় করি, একটা চাকরি পাওয়ার আগে মানে একটা মুখিয়ে থাকি যে এই চাকরি যদি পাইতাম, ইস জীবন ধন্য। পাওয়ার পরে মনে হয় গেছি, এটা আর করার কি আছে। ঠিক আছে, যারা এরকম ভাবে একটা চাকরি পাওয়ার পরে ওই চাকরিটাকে আর এনজয় করে না, অন্য কিছু খোঁজে, তারা জীবনে সফল হতে পারে না। হয়তো তাদের মধ্যে একটা স্পেশাল কোয়ালিটি থাকার কারণে, ইন্টারভিউ বোর্ডে ফাটাফাটি পারফরমেন্স করার কারণে 3-4টা চাকরি পরপর জুটায় ফেলে, এক পর্যায়ে সে ক্যারিয়ার কর্পোরেট থেকে হারিয়ে যায়। এটা ঠিক স্যার, ঠিক আছে। সো চাকরি পাওয়া সহজ, চাকরি রক্ষা করা কঠিন। ঠিক আছে, চাকরি রক্ষা করতে হলে আপনাকে চাকরিটা পাইতে আপনি যতটা আকাঙ্ক্ষিত ছিলেন, যতটা মুখিয়ে ছিলেন, যতটা আপনি আন্তরিক ছিলেন, তার চাইতে বেশি আন্তরিকভাবে ওই কাজটা আপনাকে করতে হবে, ক্রমাগত করতে হবে। কোম্পানিকে ভালোবাসতে হবে, ওনারশিপ নিতে হবে, যার নুন খায় তার গুণ গায়। আমি তো প্রত্যেকটা সেলস ট্রেনিং একটা কথা বলি যে আপনারা নিজেদেরকে প্রতিদিন সকালে অটো সাজেশন দেবেন, আমার কোম্পানি সেরা, আমার প্রতিষ্ঠান সেরা, আমার সার্ভিস সেরা, আমি হব আমার কোম্পানি সেরা সেলসম্যান, আমি পারি, আমি পারবো, আমি করে দেখাবো। এটা নিজেকে বলবেন, প্রতিষ্ঠানকে না বা বাইরের মানুষকে না। কেন? কারণ ছোটবেলায় ভাবতাম দুনিয়াটাকে পাল্টে দেব, কৈশোরে মনে হলো দেশটাকে বদলাবই, যৌবনে মনে হলো আশেপাশের সমাজটা চেঞ্জ করব, আর বৃদ্ধকালে মনে হচ্ছে যদি শুধু নিজেকেই পাল্টাতে পারতাম। আমরা আসলে কাউকে পাল্টাতে পারি না, পারলে শুধু নিজেকেই। আমি যদি নিজেকে প্রতি অটো সাজেশন দিতে পারি, আমার কোম্পানি সেরা, আমার প্রতিষ্ঠান সেরা, আমার সার্ভিস সেরা, আমার প্রোডাক্ট সেরা, আমি হব আমার প্রতিষ্ঠান সেরা সেলসম্যান, এক পর্যায়ে আমার ব্রেন এটা বিশ্বাস করা শুরু করে দেবে, এবং এই বিশ্বাসের কারণে ব্রেন আমাকে দিয়ে সেরা কাজটা করিয়ে নেবে। অবশ্যই আমি বেস্ট এমপ্লয়ি হতে পারি, অবশ্যই আমি কোম্পানির জন্য সেরা কিছু করতে পারি। আরেকটা কথা বলে দেই, সেটা হচ্ছে প্রত্যেক পজিশনের একটা সিটিসি থাকে, কস্ট টু কোম্পানি। মানে আমি এমপ্লয়ি হিসাবে যত টাকা বেতন পাই মান্থলি, সেটাকে যদি 12 দিয়ে গুণ করেন, তাহলে বাৎসরিক স্যালারি, তার সাথে বোনাস টোনাস আদার্স ধরে একটা আমার যে একটা ইনকাম, হয়তো আমি গাড়ি ফ্যাসিলিটি পাই, ফোন ফ্যাসিলিটি পাই, সব ধরে আমার পিছনে কোম্পানির যে টাকাটা খরচ, যদি তার কমপক্ষে 7 গুণ প্রফিট আমি এনশিওর করে দিতে না পারি, 7 গুণ 7 মিনিমাম, তাহলে ওই পজিশনই থাকবেন। আমি কিন্তু এটা সব জায়গায় 7 গুণ না, কোনো জায়গায় এমন এমন প্রোডাক্ট আছে 700 গুণও হতে পারে, কিন্তু মিনিমাম 7 গুণ।
প্রোডাক্ট টু প্রোডাক্ট, ইন্ডাস্ট্রি ভ্যারি করে, ঠিক আছে? কিন্তু প্রত্যেক এমপ্লয়ি এটা মাথায় রাখা উচিত যে আমার পিছনে কোম্পানির মোট সব মিলিয়ে আমি যে সুযোগ সুবিধা গ্রহণ করছি কত টাকার, তাহলে যে টাকাটা বেরোবে সব যোগ করে তাকে 7 দিয়ে গুণ করতে হবে, করে যে টাকাটা আসবে অত টাকা প্রফিট। এটা কিন্তু রেভিনিউ না। আমি একটা পণ্য বিক্রি করে 10 টাকা এনে কোম্পানিতে জমা করলাম, এটা হচ্ছে রেভিনিউ। বাট 10 টাকা কিন্তু কোম্পানির লাভ না, এর মধ্যে তার উৎপাদন খরচ আছে, বিপণন খরচ আছে, আদার্স খরচ আছে। এই খরচগুলো বাদ দিয়ে যাচ্ছে 3 টাকা লাভ। তাহলে ওই 3 টাকাটাকে বলে মার্কআপ বা প্রফিট। এই প্রফিটের পরিমাণ আমার টোটাল ইনভেস্টমেন্ট, মানে আমার পিছনে কোম্পানি ইনভেস্টমেন্টের কমসে কম 7 গুণ হইতে হবে, কেউ কেউ বলে 10 গুণ হইতে হবে। এটা মানে 100 গুণও হতে পারে উপরের দিকে, কিন্তু এর নিচে যদি হয় তাহলে আমি এই পজিশনে এক সময় হারিয়ে যাবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস, আমার বর্তমান মানে পেশাগত জীবনে আমার 23 বছরের অভিজ্ঞতা। আমি 2 শতাধিক কোম্পানির প্রায় 60,000 মানুষকে ট্রেনিং করিয়েছি, মানে ফিজিক্যালি। এবং এইটা করতে গিয়ে বিভিন্ন কোম্পানির টপ ম্যানেজমেন্ট, মিড লেভেল ম্যানেজারদের সাথে বা অবস্থানের সাথে আমার যোগাযোগ হয়েছে বা পরিচয় আছে। এখানে 2টা অ্যাঙ্গেলে আমি জিনিসগুলোকে দেখতে পাই। একটা হচ্ছে যারা ট্রেনি, লার্নিং পার্টনার, তাদের মনোভাবটা আমি বুঝতে পারি, যেহেতু তাদের সাথে ফিল্ড ভিজিট করি। আবার উল্টা দিকে ম্যানেজমেন্ট যেহেতু আমাকে নিয়োগ করে বা ম্যানেজমেন্ট যেহেতু আমাকে দায়িত্ব দেয়, ম্যানেজমেন্ট তারা কিছু ব্রিফিং করে আমাকে, তার ভেতরের সমস্যাগুলো খুলে বলে। এই কারণে অনেক কোম্পানির অনেক ভালো এবং মন্দ ব্যাপারগুলো আমার চোখে ধরা পড়ে। আমি এটা পেশাগত কারণে কখনো ডিসক্লোজ করি না, কিন্তু আমি জানি, আমার অভিজ্ঞতায় বলে যে বর্তমানে অধিকাংশ লোকাল কোম্পানির ম্যানেজমেন্ট সেলসের কাঁধে ভর করেই পুরা মার্কেটিং জয় করতে চাচ্ছে। মানে সেলসের লোক নাও, এদেরকে একটা বেতন ধরো, তার সাথে একটা ইনসেন্টিভের মূলা ঝুলাই দাও, দিয়া ওরে পাঙ্গানি দাও, ওরে চাপের উপর রাখো, পেশে উপর রাখো, টার্গেট ওকে দিয়ে করাই দাও। কিন্তু জনাব, সাধারণত বা মার্কেটিং এর থিওরি বলে একটা প্রোডাক্ট যদি আপনি ব্র্যান্ডিং করে বেচতে চান, নন ব্র্যান্ডিং প্রোডাক্টের অন্য হিসাব, কিন্তু আপনি ব্র্যান্ডিং করে বেচতে চান, তাহলে যদি সেটার উৎপাদন খরচ বা প্রোডাকশন কস্ট 3 টাকা হয়, মার্কেটিং ব্যয় হতে পারে 3 টাকা, প্রফিট থাকবে 3 টাকা, তার মানে সেটা 9 থেকে 10 টাকায় বিক্রি হবে। 3 ভাগের 1 ভাগে হবে মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং খরচ। বোঝাতে পারছি? রাফ কাট, কম বেশি হতে পারে প্রোডাক্ট টু প্রোডাক্ট, ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি। কিন্তু আমাদের দেশের অধিকাংশ কোম্পানি এই মার্কেটিং বাজেটটাকে কমিয়ে ফেলে, কমিয়ে তাদের যে প্রফিট করার কথা 1/3 সেটাকে প্রায় 2/3 বানানোর চেষ্টা করে। আর একমাত্র বন্দুক ধরে হচ্ছে সেলসের কাঁধে। মার্কেটিং এর বেসিক 4P আছে, আমরা সবাই জানি, প্রোডাক্ট, প্রাইস, প্লেসমেন্ট, প্রমোশন, রাইট? প্রোডাক্ট তো ভাই সেলসের দায়িত্ব না, এটা তো প্রোডাকশন এন্ড লজিস্টিক্স এর দায়িত্ব, সাপ্লাই চেইনের দায়িত্ব, রাইট? আচ্ছা, তারপর ধরেন আপনার প্রোডাক্ট, প্রাইস তো সেলসের দায়িত্ব না, এটা হচ্ছে ম্যানেজমেন্ট আর ফাইন্যান্সের দায়িত্ব। তারা সব খরচ টরচ হিসাব করে প্রোডাক্ট করবে। তারপর হচ্ছে প্লেসমেন্ট, এইটা সেলসের দায়িত্ব। প্রমোশন, এটা হচ্ছে কোর মার্কেটিং টিম, নট সেলসের টিমের। তাহলে 4টা অস্ত্রের বা একটা টেবিলের 4 পা থাকলে যেমন টেবিলটা ভারসাম্য রক্ষা করে টিকে থাকবে, সেলস মার্কেটিং এর জগতেও কোম্পানির 4টা পা সমান শক্তিশালী হলেই সেটা একটা শক্ত ভিত্তির উপর দাঁড়াবে। এটাই বাস্তবতা। এটা আমার কথা না ভাই, আমার আপনার জন্মের বহু আগে থেকে মার্কেটিং নিয়ে যারা চিন্তা করছে, মার্কেটিং থিওরি নিয়ে যারা যুগ যুগ ধরে কথা বলছে, তাদের বানানো। এখন 4P থেকে 7P, 9P, 17 কত কিছু বানিয়ে ফেলছে, কিন্তু বেসিক তো 4P, 4টা বাদ দিয়ে তার কিছু নাই। কিন্তু খেয়াল করে দেখেন, প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আমাদের সমস্যা থেকে যাচ্ছে। প্রাইসিং ইচ্ছা মতো বাড়াচ্ছে, মানে সকালবেলা উঠে মালিকের মন ভালো নাই, মনে হচ্ছে যে আজকে অমুক প্রোডাক্টের দাম 2 লাখ টাকা বাড়াই দে। সেলস, হ্যালো, আজকে থেকে গাড়ি এই দামে বিক্রি করো, যদি গাড়ি বিক্রি হয়। হ্যালো, আজকে থেকে আমার এই রড টন 200 টাকা বাড়ায় দাও। এই যে ঘটনাগুলো ঘটছে, কেন বাড়াচ্ছি, কি বাড়াচ্ছি, কোনো খোঁজ খবর নাই। বরং আবার এই চিন্তা, বাড়ালেও তো চলে, তা কেন বাড়াবো না? আচ্ছা স্যার, আমি এই জায়গায় আপনার সাথে একটা গল্প শেয়ার করতে চাই অডিয়েন্সের সাথে। আমার যদিও মানে হয় কি স্যার, এক্সপেরিয়েন্সের জন্য মানে একটা শেয়ারিং চলে আসে। বলেন স্যার, একবার কোন একটা কোম্পানির হচ্ছে প্রোডাক্ট, ধরেন যে একটা সার্টেন অ্যামাউন্ট বিক্রি হচ্ছে, ধরেন যে 20 ইউনিট, 50 ইউনিট বা 2000 ইউনিট। তো এবার কোম্পানি দেখলো এই 2000 ইউনিট বিক্রি করে আমার প্রফিট হয় 20 কোটি টাকা। তো এবার সে চিন্তা করলো যে আমি যদি এখানে আরেকটু দাম বাড়ায় দেই, তাহলে আমার হচ্ছে 22 কোটি টাকা প্রফিট হবে। কিন্তু সেল দেখা যাবে আরেকটু কমে যাবে, কিন্তু প্রফিট বাড়বে। এভাবে সে বাড়াতে থাকে। পরের মাসে দেখলো, বাহ, এটা তো ভালো ওয়ার্ক করছে, যে আমি একটু দাম বাড়াই দিছি, আমার সেল একটু ড্রপ হয়েছে, বাট ওই প্রফিট বাড়ানোর জন্য তো আমার ওটা কভার হয়ে গেছে, মূল প্রফিট আরেকটু বাড়ছে। পরের মাসে সে আবার একই থিওরি অ্যাপ্লাই করে। এরকম করতে করতে একটা বছরে যায়, 8ম বা 9ম মাসে গিয়ে সেল একদম 30% ড্রপ করে চলে আসছে। এবং তখন এমন ঘটনা ঘটছে, এটা আমার সামনে দেখা,
এমন ঘটনা ঘটছে তখন কোম্পানি চালানো দায় হয়ে গেছে স্যার। ভাই আমি তো ওই কথাটাই বলছি যে আপনি অন্য ৩টা পিলারের উপরে কোনো গুরুত্ব দিচ্ছেন না। হুম। শুধুমাত্র সেলস এর ঘাড়ে আপনি যেটা বললেন আমার কথা আপনার কথা সেম হ্যাঁ, কথা। হ্যাঁ, হ্যাঁ, সেলস রাইট। এর ঘাড়ে বন্দুক রেখে হুম, বাকি ৩ পিলারের ব্যর্থতাকে হুম। ঢেকে আমি রেখে বের হয়ে আসতে চাচ্ছি। বেরিয়ে আসতে ঠিক আছে? এইটা কখনোই ঠিক না। হুম। এবং আমি যদি আবার একটু ধর্মীয়ভাবে বলি, ইসলামে কিন্তু অধিক প্রফিট করার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে জানেন? নিষেধাজ্ঞা আছে, হ্যাঁ। কোন প্রোডাক্টের হুম, আপনি সব খরচ খরচা মিলিয়ে যে টাকা আপনার ব্যয় হবে তার 25% এর বেশি লাভ করা নিষেধ। হুম, এখন বলবে এই হাদিস তুমি কোথায় পাইছো? আছে, ইসলামিক গাইডেন্স আছে। হুম। আপনি ইচ্ছামত লাভ করতে পারবেন না। না। বরং আপনি ইচ্ছামত লাভ করছেন। তখন তো এটা আসলে গুনাহ হচ্ছে ভাই, গুনাহ হচ্ছে। জুলুম হয়ে যাচ্ছে তো জুলুম স্যার। মানে গুনাহ হচ্ছে। গুনাহ হচ্ছে। এখন আপনি বলবেন আমি এমন একটা পণ্য রেখে মানুষ চাচ্ছে, আমি কি করব? মানুষ চাচ্ছে আপনাকে সুযোগ নেওয়া যাবে না। হুম, মানুষকে আপনাকে দিতে হবে। কারণ আপনি একই সাথে ব্যবসা করছেন, আবার একই সাথে সামাজিক দায়িত্ব পালন করছেন। সেবা করছেন যদি এটা মানুষকে। খাদ্যপণ্য হয় তাহলে মানুষের নিত্য প্রয়োজনীয় উপাদান। হুম, এখন আমার হাতে এই খাদ্যের স্টক আছে, আমার হাতে অনেক আমি মূলধনওয়ালা মানুষ, আমার কাছে ৫০০ টন খাবার আছে। আমি এটাকে এখন যে দাম ইচ্ছা সে দামে বেচবো। এটা করা হুম, যাবে না। হুম, এটা অন্যায়। হুম, এটা জুলুম। ঠিক আছে? সো আমাকে প্রফিট হ্যাঁ, অবশ্যই প্রফিট করব। ব্যবসা হালাল। কিন্তু সেটা যেন একটা লাগামহীন হয়ে না পড়ে। হুম, কিন্তু আমাদের মানসিকতা এমন হয়ে যায় যে লাগামহীন হয়ে যাচ্ছে। আমি বেশি দাম দিয়ে দিলেও তো মানুষ কিনছে। হুম। আর মানুষ এত ক্রেজি রে ভাই। মানে বেশি দাম দিলে যেন আরো বেশি ঝাঁপায় পড়ে। এটা খুবই অন্যায় কাজ হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের মতো ভাই বিশ্বের কোথাও জমির দাম এই প্রতিদিন লাফায় লাফায় বাড়ে না। এই জমি, বাড়ি, গাড়ি এগুলোর দাম বাংলাদেশে যেভাবে বাড়ে অন্য পৃথিবীর কোনো দেশে বাড়ে না। আমাদের দেশে অধিক জনসংখ্যা, চাহিদা বেশি, ডিমান্ড বেশি। হুম। ফলে হঠাৎ করে ওই যে প্রোডাক্ট ভেদে ৳২,০০,০০০ বাড়িয়ে দিলে বা ৳২০০ বাড়িয়ে দিলে তারপরেও কিছু লোক হাজির হয়ে যাচ্ছে হ্যাঁ, এটা হ্যাঁ, কেনার হ্যাঁ, জন্য। হ্যাঁ। এইজন্য মালিকেরা না এই প্রেশারটা অনুভব করে না। অনুভব করে না। হ্যাঁ, মানে এবং তাদের তো শেষ তারা তো কেউ এই দেশকে ভালোবাসে না। আবার হুম। আরেক অন্যদিকে কথা চলে গেল। তারা তো কেউ এই দেশকে ভালোবাসে না। হ্যাঁ। তারা তো তাদের ভবিষ্যৎ প্রজন্মকে তারা এই দেশে রাখবে না। এখনই বিদেশে সেটেল করে দিয়েছে। হুম, তাদের একটাই কাজ এই দেশটাকে লুটে-পুটে খেয়ে এখান থেকে প্রফিট নিয়ে ওই সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইউরোপ, কানাডা যার যেখানে সুযোগ আছে সেখানে গিয়ে বাড়িঘর করে থাকা। হুম, মানে শর্ট টার্ম গেম খেলতেছে সবাই। তো শর্ট টার্ম গেম যখন মাথার মধ্যে থাকবে তখন তো আপনি মানে লাগামহীন প্রফিট করতে চাইবেন এটাই স্বাভাবিক। হুম, এইজন্য আমাদেরকে মানে গোড়ায় হাত দিতে হবে ভাই। হুম, কিছু জায়গায় আমাদেরকে একদম মানে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে হবে। কিন্তু জানি না এটা কিভাবে সম্ভব যদি সৃষ্টিকর্তা আমাদের উপর রহম না করে। হুম। মানে আমাদের প্রত্যেকের বোঝা উচিত যে ব্যবসা একদিনের ব্যাপার না। না। আপনি ১ মাসে কত টাকা লাভ করলেন দ্যাটস নট ইউর ক্রেডিট। হুম, আপনি কত বছর ব্যবসাটাকে টিকিয়ে রাখলেন দ্যাটস এটাই credit। ইম্পোর্টেন্ট। হুম, জ্যাক মাকে একবার প্রশ্ন করা হয়েছিল। জ্যাক মা মানে ওই Alibaba.com এর হুম, হুম, প্রতিষ্ঠাতাকে যে, "আচ্ছা, আপনি তো এখন বিশ্বের একটা বড় অনলাইন কোম্পানির মালিক এবং আপনি যেকোনো সময় যেকোনো পরিমাণ টাকা কালেক্ট করতে পারেন। মানে এত প্রোডাক্ট নিয়ে ওরা কাজ করে। ধরেন যেকোনো পণ্যের দাম, একটা লুক্রেটিভ পণ্যের দাম ১ পয়সা কমিয়ে দিল, ১ পেনি কমিয়ে দিল। সঙ্গে, সঙ্গে ওইটা বিক্রি সারা বিশ্বের থেকে অনেক বেড়ে যাবে। তাহলে আপনি যে ফিগারই টার্গেট করেন সেটাই অর্জন করতে পারবেন। তাহলে আপনার তার টাকার সংখ্যা দিয়ে এখন আর মাপার কিছু নাই। আপনি কি চান? হুম, তো উনি বলেছেন, "আমি শুধু একটা জিনিস চাই। আমার কোম্পানি যেন ১০০ বছর টিকে থাকে।" হুম, কি চমৎকার উত্তর! আমার কোম্পানি যেন ১০০ বছর টিকে থাকে। তখন সাংবাদিক প্রশ্ন করল যে, "মানুষও তো ১০০ বছর এখন বাঁচে না। তাহলে আপনি ১০০ বছর বাঁচবেন কিনা সন্দেহ। আপনি কেন ১০০ বছর বাঁচার কোম্পানির স্বপ্ন দেখছেন?" তা উনি তখন উত্তর দিলেন, "পৃথিবীতে লক্ষ কোটি কোম্পানি তৈরি হয়েছে। হুম, জন্ম হয়েছে, বড় হয়েছে, মৃত্যুও হয়েছে। হুম। কিন্তু পৃথিবীতে ১০০ বছরের বেশি টিকে ছিল এমন কোম্পানির সংখ্যা এখনো হাতে গোনা যাবে। আচ্ছা। সারা পৃথিবী জুড়ে, নট বাংলাদেশ বা কোনো একটা উপমহাদেশ জুড়ে। পৃথিবীতে লক্ষ কোটি কোম্পানি তৈরি হয়েছে। প্রতিনিয়ত, প্রতিদিনই ট্রেড লাইসেন্স যে করছে সেটাও তো একটা উদ্যোগ। সেটাও তো হুম, একটা কোম্পানি হতে পারে, বড় কোম্পানি, রাইট? কিন্তু ১০০ বছর টিকে ছিল এমন কোম্পানির সংখ্যা সারা ওয়ার্লডে এখনো যা আছে বা হয়েছে তাতে এই আঙ্গুলের এই রেখাগুলো শেষ হবে না। এর আগেই কোম্পানির সংখ্যা শেষ হয়ে যাবে। তার মানে বেশি দিন টিকে থাকা কোম্পানির সংখ্যা খুব সীমিত। হুম, উনি ওইখানে মানদণ্ড নির্ধারণ করেছে। আমাদের দেশের কয়টা মালিক এই সূচক নিয়ে কাজ করে? আপনি একটু বলেন তো ভাই? যে আমি আমার প্রতিষ্ঠানকে আমি মরে যাওয়ার পরেও টিকে থাকবে। বরং সেটা হচ্ছে না। বরং তারা অল্প সময়ে কি করে অধিক লাভ করে ফেলতে হবে হুম, এবং নিজে কষ্ট করে স্ট্রাগল করে করেছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যাপার হচ্ছে এখন তো বাংলাদেশের ৫০ বছর পেরিয়ে গেছে। যারা ব্যবসা শুরু করছিল বা বাংলাদেশে যারা ফার্স্ট জেনারেশন শিল্পপতি, তাদের হাতে কিন্তু ব্যবসাটা নাই। তাদের অনেকেই হুম, গত হয়েছেন। হুম, তাদের ছেলেদের হাতে, কারো, কারো ক্ষেত্রে নাতিদের হাতে এসছে। হুম, হুম। এবং এই প্রত্যেকটা ব্যবসা এখন ঠুনকো হয়ে যাচ্ছে, ঝুলন্ত হয়ে গেছে। রাইট। ভেতরটা তাসের ঘর,
বাইরে দিয়ে আপনি দেখছেন বিশাল প্রতিষ্ঠান, ভেতরে নড়বড়ে, যে কোনো সময় ভেঙে পড়ে যাবে। বলুন কই পড়ছে না তো, পড়ছে, টের পাচ্ছি না। গুণ পোকা খেলে আপনি বাইরে দিয়ে দেখবেন আবহাওয়া ঠিক থাকবে, হঠাৎ একদিন ধসে পড়বে। এবং এই কোম্পানিগুলোর একদমই অবস্থা হচ্ছে বাংলাদেশে। আমি নাম ধরে বলতে পারি, যদি এটা একটা পাবলিক অনুষ্ঠান বলে আমি নামগুলো বলছি না, আপনারা বুঝতে পারছেন। বাংলাদেশে যে কোম্পানিগুলোকে আমরা বড় কোম্পানি মনে করি, বাবার হাতে বড় হয়েছিল, এই কোম্পানিগুলোর ছেলেদের হাতে আসার পরে বাবার অবস্থা চাইতে বড় হয়েছে, এমন উদাহরণ 2টা ছাড়া আর নাই। ঠিক আছে, এটারও একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে, বাবা যখন অফিসে আসতেন বা কর্মস্থলে আসতেন আর যখন বাসায় যেতেন, আপনি একদম রিসার্চ করে দেখেছি আমি, আপনি চাইলে পরীক্ষা করে দেখতে পারেন, ছেলে যদি বাবার আসা এবং যাওয়ার, অফিসে আসা এবং যাওয়ার বা কাজ কর্মক্ষেত্রে আসা এবং যাওয়ার চাইতে আগে আসে পরে যায়, তাহলে ছেলের হাতে কোম্পানি বাপের চাইতে বড় হবে। খেয়াল করলে দেখবেন বাবারা, মানে যাদের হাতে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত, তারা একটা সময় অফিসে আসতেন, একটা সময় কাজ ছেড়ে বাড়ি যেতেন। যেই সময় যেতেন, এখন ব্যবসা ছেলের হাতে দায়িত্ব এসছে। ছেলে যদি বাবা যখন আসতো তার আগে আসে এবং বাবা আসার পরে যায়, তাহলে বাবারা বলে ব্যবসা যত বড় ছিল ছেলের মধ্যে তার সাথে বড় হবে। আর বাবা যে সময় আসতো তারপরে আসে, আর বাবা সে যে সময় বাসায় যেত বা অফিস ত্যাগ করতো তার আগে চলে যায়, তাহলে ব্যবসা ছোট হবে। এবং আমি যেটা বলছি অপ্রিয় সত্য হচ্ছে, বাংলাদেশের 95% কোম্পানি বাবার হাত থেকে ছেলের হাতে আসার পর ছেলেরা বিলাসী জীবনযাপন করছে, আসে বাবার পরে যায় আগে, এবং অফিসে এসেও কাজ করে না। অফিসে এসেও ব্যবসার প্রতি কোনো মনোযোগ নাই, বৈশা বৈশা ফেসবুক করে। একদম তার কিছু ক্লোজ সার্কেল বন্ধু আছে, তাদেরকে অফিস ডেকে আনে, আড্ডা দেয়। মানে তার অফিসের HR হেড অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না এমডির সাথে, জরুরি আলাপ। আমি একদম উদাহরণ দিয়ে বলছি, HR হেড MD কে সরাসরি বলতে পারে না, তার PS কে বলছে যে আমার জরুরি মিটিং আছে, বলছে আমি জানাচ্ছি। 7 দিন হয়ে গেছে, খবর নাই। সেলসের হেড একটা ডিসিশনের জন্য অপেক্ষা করছে, এমডি সাহেব অফিসে এসছে, দেখা করবে, মানে তারই কোম্পানির হেড অফ সেলস বলছে আমি জানাচ্ছি, 3 দিন খবর নাই। সেলস বসে আছে, HR বসে আছে, ডিসিশন হচ্ছে না। হয়তো বাবার আমলে কিন্তু এগুলো ছিল না। বাবা এত কিছু কর্পোরেট কালচার বুঝতো না, এত সিস্টেম বুঝতো না, কিন্তু বাবার কাছে গেছে, সঙ্গে সঙ্গে এটাই করো, ওই করো, ওই করো। ডিসিশন দিতে দেরি করেন, ডিসিশন ভুল হতে পারে। যে প্রতিষ্ঠান আপনি ডিসিশন দিতে দেরি হবে সেই প্রতিষ্ঠান পিছাবে, আর যেই প্রতিষ্ঠানে ভুল ডিসিশন আপনি মানে ইনস্ট্যান্ট দিতে পারবেন, ধরা যাক, হ্যাঁ, সে প্রতিষ্ঠান একটু হলেও আগাবে। ভুল তো দেয় না, যারা ম্যাচুর লেভেলে তারা কখনো ভুল ডিসিশন দেয় না, বা সাধারণত ভুল হয় না। কথাগুলো বুঝাতে পারছি? তো কর্পোরেট জিনিসটা এই জায়গায় আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। আরেকটা বিষয় আমাকে খুব উদ্বিগ্ন করে, সেটা হচ্ছে বাংলাদেশের যারা এখন শিল্পপতি, তাদের অধিকাংশ লাইফস্টাইল ঠিক নাই। বাংলাদেশের অনেক মানে শিল্পপতি টাকাওয়ালা মানুষ আছে যারা সুস্থ সন্তান জন্ম দেন অক্ষম, নিঃসন্তান দম্পতি। আবার যারা সন্তান জন্ম দিতে পেরেছেন, তাদের আবার একটা অংশ আছে প্রতিবন্ধী সন্তানের জন্ম দিয়েছেন। আবার প্রতিবন্ধীও না, মানে সন্তান পান, এই ক্ষেত্রে আবার দেখা গেছে তার মেয়ে সন্তান আছে, ছেলে সন্তান আছে, এমন শিল্পপতির সংখ্যা কম। আচ্ছা, ছেলে আছে শিল্পপতি, বুঝলাম, সুস্থ ছেলে, সেই ছেলে আবার মাদকাসক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, সেটাও হয়নি, তাকে পড়তে পাঠিয়েছে বিদেশে, বিদেশে গিয়ে ছেলে আসতেছে না। এইভাবে আমি হিসেব করে দেখেছি যে 100টা কোম্পানির মধ্যে 20 জন বাবা আছেন, শিল্পপতি আছেন, তাদের সন্তান নাই, নিঃসন্তান। তাহলে রইল বাকি 80। এর মধ্যে কিছু জন্ম দিচ্ছে প্রতিবন্ধী বাচ্চা, বিকজ তার লাইফস্টাইল খাদ্যাভ্যাস ঠিক নাই, সেখানে ঝরে যাচ্ছে আরো 20%, রইল বাকি 60। এদের আবার কারো কারো ছেলে বাচ্চা নাই, মেয়ে বাচ্চা, 10% এখানে ঝরে যাচ্ছে, রইল বাকি 50। তাদের মধ্যে আবার ছেলে আছে, কিন্তু ছেলে হয়ে যাচ্ছে বখাটে, আরো 10% বাদ পড়ে যাচ্ছে। এই ছেলেগুলোকে আবার বিদেশে পাঠাচ্ছে পড়ার জন্য, উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য, সামর্থ্য আছে, বিদেশে পাঠিয়ে দিচ্ছে, বিদেশে গিয়ে দেশে ফিরতেছে না, অথবা দেশে ফিরে এসে ব্যবসার সাথে নিজেকে কালচারের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারছে না। এইসব করে করে দেখা যাচ্ছে ভাই শেষমেশ মাত্র 3% শিল্পপতি সুস্থ সবল কর্মক্ষম শিক্ষিত কোম্পানির সাথে অ্যালাইন্ড উত্তরসূরি রেখে যাচ্ছেন। এই কারণে সেকেন্ড জেনারেশন পর্যন্ত যাচ্ছে না। বাংলাদেশের কোম্পানিগুলো যত হাজার কোটি টাকার ব্যবসায় করুক, 50 বছর টিকতেছে না। তাহলে এই অবস্থা থেকে উত্তরণের পথ কি জানেন? উত্তরণের পথও সিম্পল, মাল্টি ন্যাশনাল কোম্পানির কালচার অবলম্বন করা। আমরা যে কোম্পানিগুলোকে মাল্টি ন্যাশনাল জানি, সে ফর এক্সাম্পল ইউনিলিভার, নেসলে, রেকিট, এই কোম্পানিগুলো এখন বহুজাতিক কোম্পানি, এর কোনো মালিক নাই, একটা সিস্টেম সারা ওয়ার্ল্ডে চালাচ্ছে, রাইট? বাট কোন এক সময় এই কোম্পানিগুলো কিন্তু কোনো না কোনো ব্যক্তি মালিকানাধীন কোম্পানি হিসেবে উদ্যোগ নিয়েছিল, যাত্রা শুরু করেছিল। পরবর্তীতে এক পর্যায়ে মালিক পক্ষ
দায়িত্ব ছেড়ে দিছে ম্যানেজমেন্টের হাতে, বোর্ডের বোর্ডের উপরে ছেড়ে দিছে। তারা হয়তো মালিক হিসেবে ছিলেন কিন্তু বোর্ডের উপরে। আবার কিছু কিছু কোম্পানি মার্জ হয়েছে গ্লোবালি হয়ে, এগুলা মানে যেখান থেকে জন্ম সেখান থেকে অন্য জায়গায় এসে কিন্তু একটা চমৎকার কালচারে চলেছে। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর বাংলাদেশে কোনো মালিক বসে থাকে না, বহুজাতিক বাইরের কোম্পানিগুলোর, কিন্তু তারা প্রত্যেকে ভ্যাট ট্যাক্সে দেশি কোম্পানি চাইতে বেশি মানে বেশি দেয়, সৎভাবে দেয়, ঠিকভাবে দেয়, এবং তারপরেও বেশি লাভ করে কিভাবে ভাই? মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর কোনো মালিক বসে থাকে না, তারপরেও সিস্টেম ভালো, সরকারের ট্যাক্স ভ্যাটও ঠিক আছে, আবার প্রফিটও করছে বেশি। আর দেশীয় মালিকেরা হাজার রকম বুদ্ধি বাইর কইরা টাকা বাঁচানোর ফন্দি কইরাও ওই রকম ভাবে টিকে থাকতে পারছে না। তো কথা খুব পরিষ্কার, যদি আপনি আপনার কষ্টে করা ব্যবসাকে 100 বছর টেকাতে চান, তাহলে নিজের সন্তানের উপর ব্যবসা ছাড়ার ইচ্ছা ভুলে গিয়ে ম্যানেজমেন্টের উপর ব্যবসা ছাড়ার মতো করে সৎসাহস রাখুন। আর যদি মনে করেন যে না যাই করি তাই করি, দিন শেষে আমার ছেলেকে, মেয়েকে, মেয়ের জামাইকে ব্যবসায় বসাবো, তাহলে ব্যবসা একটা পর্যায়ে ধস নামতে বাধ্য বাধ্য বাধ্য। আপনার আমার দায়িত্ব, যদি আমি উদ্যোক্তা হয়ে থাকি, যদি আমি বড় শিল্পপতি হয়ে থাকি, প্রতিষ্ঠিত শিল্পপতি হয়ে থাকি, আমার দায়িত্ব রাইট পার্সন গুলোকে কালেক্ট করে রাইট জায়গায় বসিয়ে দেওয়া, তাহলে প্রতিষ্ঠান আমার মৃত্যুর পরেও যথেষ্ট ভালো চলবে। আর আমি যদি মনে করি যে না আমার ছেলে অযোগ্য হলো, তাকে আমি বুঝিয়ে দিয়ে যাবো, তাহলে অযোগ্যের হাতে যদি আপনি লাগাম দিয়ে দেন, তাহলে সেটা দুর্ঘটনা ঘটাবেই, এবং সেটা ঘটতেছে। সো এই জায়গাগুলো আমাদেরকে মানে বুঝতে হবে যে আমি কি চাই। কোম্পানিকে 50 বছর বাঁচাতে চাই, 25 বছর বাঁচাতে চাই, না 100 বছর বাঁচাতে চাই? 50 বছর বাঁচাতে চাইলে, 25 বছর বাঁচাতে চাইলে নিজের যা করছি তাতেই চলবে, এরপর শেষ হয়ে যাবে। কিন্তু যদি আমি দীর্ঘদিন টেকাতে চাই, তাহলে আমার ছেলে মেয়ের হাতে, তারা মালিক হিসাবে থাকতে পারে, সম্মানের জায়গাটায় তারা থাকতে পারে, কিন্তু তাদের হাতে যদি দায়িত্ব দিয়ে চলে যায়, তাহলে প্রতিষ্ঠানের ধ্বংস না হতে বাধ্য। এখন কর্পোরেট গুলোতে বসকে তেল দেওয়া বা আপার ম্যানেজমেন্টকে তেল দেওয়া একটা, মনে করেন যে কি বলবো, ইউনিভার্সাল ট্রুথের মতো ব্যাপার, মানে এটা আপনার করতেই হবে। তো যোগ্য লোকজন নর্মালি এই তেলবাজিটা করতে পারে না স্যার। তো তখন দেখা যাচ্ছে যে একটা অযোগ্য লোক তার আগে চলে যাচ্ছে, একটা যোগ্য লোক পিছায় পড়তেছে, বা তার মানে তার আসলে ওইভাবে রিকগনিজেশনটা সে পাচ্ছে না। স্যার এই বিষয়টা, আপনি তো বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করেন, এটাকে কিভাবে দেখেন? আপনি একটা চলমান কর্পোরেট কালচারটা খুব মানে বাস্তবতা তুলে ধরেছেন, কিন্তু কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে লয়ালিটির চাইতে কোয়ালিটি গুরুত্বপূর্ণ। ওকে, লয়ালিটির চাইতে কোয়ালিটি গুরুত্বপূর্ণ, কিন্তু অপ্রিয় সত্য হচ্ছে বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠানের মালিক শেষ পর্যন্ত কোয়ালিটির চাইতে লয়ালিটিকেই গুরুত্ব দেয় বেশি, দাম দেয় বেশি। এটা করতে গিয়ে কোয়ালিটি হ্যাম্পার হচ্ছে। ঠিক আছে, যার যোগ্যতার অভাব আছে সেই কিন্তু তেলের বোতল নিয়ে খাড়া থাকবে, আর যার যোগ্যতা আছে সে কখনো তেলবাজি করার জন্য সময় নষ্ট করবে না, কারণ সে জানে তার চাকরির অভাব নাই, তার যাওয়ার জায়গার অভাব নাই। হতে পারে সে হয়তো সাময়িক কোনো কারণে একটা ভালো জায়গা খুঁজে বের করতে পারছে, কিন্তু তার টুডে অর টুমোরো সুযোগ আসবেই। সো আমি বলতে চাই, তৈলবাজি করে উপরে উঠবো এটা কারো লক্ষ্য হতে পারে না। এভাবে আপনি চাকরি করতে পারবেন, জব করতে পারবেন, ক্যারিয়ার পাবেন না। ক্যারিয়ার পেতে হলে আপনাকে যোগ্যতাই বাড়াতে হবে, এবং যোগ্যতা বাড়ানোর 4 উপায় নিয়ে আমি ইদানিং ব্যাপক কথা বলি। 4 ভাবে আপনি নিজেকে যোগ্য করে তুলতে পারেন। সেটা হচ্ছে প্রচুর পড়াশোনা করা, বই পড়া, পাঠ্যাভ্যাস গড়ে তোলা, কারণ পড়তে আপনাকে হবেই, হয় বই নয়তো পিছিয়ে। দ্বিতীয়টা হচ্ছে সুযোগ পেলে প্রশিক্ষণ গ্রহণ করবেন, কারণ একটা বই আপনার জীবন পাল্টাতে পারে, কিন্তু একটা প্রশিক্ষণ আপনাকে 10টা বই পড়ার উপকার দিতে পারে। যারা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তারা হুটহাট মঞ্চে দাঁড়িয়ে যান না। ওই শাহরুখ খানের মতো কথাটা আবার ফেরত আসতে হয়, যে একটা প্রশিক্ষণ প্রদানের দায়িত্ব পাওয়ার জন্য আমি যতটুকু মুখিয়ে থাকি, দায়িত্বটা পাওয়ার পর এর চাইতে বেশি আমাকে এফোর্ট দিতে হবে, তাহলে আমার প্রশিক্ষণ মানে গুণগত মান সম্পন্ন হবে। তো এইরকম প্রশিক্ষক অবশ্যই বাংলাদেশে আছে, কেউ না কেউ চেষ্টা করে যাচ্ছে। তাদের কাছ থেকে জ্ঞান আহরণ করতে হবে, তাদের কাছ থেকে প্র্যাকটিক্যাল শিক্ষাগুলো লাভ করতে হবে। তৃতীয়ত, দেশ ভ্রমণ, ঘোরাঘুরি জ্ঞান অর্জনের আরেকটা চমৎকার উপায়। হাদিসে এসেছে, জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীন পর্যন্ত যাও। এটা দিয়ে অনেকে আবার ভাবে যে চীন বোধহয় জ্ঞান বিজ্ঞানের সেরা, ব্যাপারটা আসলে তা বোঝানো হয়নি। তৎকালীন আরব দেশ থেকে চীনের দূরত্ব ছিল সবচেয়ে বেশি, আর তখন তার বিমান ছিল না। নৌপথে যান আর আপনি সড়ক পথে উটের মাথায় চলে যান, আপনাকে কিন্তু দীর্ঘ সময় পাড়ি দিতে হবে। রাসূলুল্লাহ বোঝানোর চেষ্টা করেছিলেন যে তুমি জ্ঞান অর্জনের জন্য তোমাকে সুদূর দূরে যেতে হয়, তুমি সেখানে যাও। পবিত্র কোরআনেও একাধিক জায়গায় বলা আছে তুমি দেশ ভ্রমণ করো, সৃষ্টি নিদর্শন দেখে বেড়াও। যে যত জায়গা ঘুরতে পারবে তার জ্ঞান অর্জন তত সমৃদ্ধ হবে। আর চতুর্থ যে উপায় নিজেকে সমৃদ্ধ করা, সেটা হচ্ছে বন্ধু নির্বাচনে সতর্ক হন।
রাইট ফ্রেন্ডশিপ আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে। সঠিক মানুষের সান্নিধ্য আপনাকে আরো ভালো মানুষে পরিণত করতে পারে। হুম, ভুল মানুষের সান্নিধ্য আপনাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। হুম, সো কেউ যদি এই ৪ টা জিনিস ফলো করে, প্রচুর পড়াশোনা করতে হবে, প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, বই পড়তে দেশ ভ্রমণ করতে হবে এবং ভালো মানুষের সান্নিধ্যে থাকতে হবে। তার জীবনে খালি সমৃদ্ধি, 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 সাফল্য, সাফল্য, সাফল্য। কথাটাকে আমি খুব সংক্ষেপে বলি, একটি বই মানুষের জীবন পাল্টে দিতে পারে। কিন্তু একটি প্রশিক্ষণ ১০ টা বই পড়ার সমান। দেশের ভিতরে ঘোরাঘুরি ৫০ টা বই পড়ার সমান। দেশের বাইরে ঘোরাঘুরি ১০০ টা বই পড়ার সমান। আর ভালো একজন বন্ধু ১০০০ বই পড়ার সমান। মানে ক্যারিয়ার অনেক জায়গায় এসে দেখা যাচ্ছে একটা কোয়ালিটির মানুষও ক্যারিয়ার গ্রোথ আটকে গেছে এখানে। হতে পারে। ওই কোম্পানিতে সে আর আগাতে পারতেছে না। আবার ওই মুহূর্তে সে ওই কোম্পানির থেকে বেটার অপশনও খুঁজে পাচ্ছে না। ছাড়তেও পারছে না। ছাড়তেও মানে পারতেছে না। চাকরিটা করতেও পারছে না, ছাড়তেও পারছে না। ছাড়তেও পারতেছে না। মানে এইরকম একটা মুহূর্তে আসলে এরকম একজন মানে এমপ্লয়ির আসলে কি করণীয় স্যার? আচ্ছা, ধন্যবাদ। কর্পোরেট পলিটিক্স বলে একটা কথা আছে। হুম, আমি সবাইকে বলব কর্পোরেট পলিটিক্স করবেন না। হুম। কিন্তু বুঝতে হবে। বুঝতে হবে, রাইট। করার দরকার নাই। আমি করতে উৎসাহিত করব না। নিরুৎসাহিত করব। কিন্তু হুম, কর্পোরেট পলিটিক্স বুঝতে হবে। হুম, এবং কর্পোরেট দুনিয়া এমন নিষ্ঠুর, হুম, যেকোনো সময় হুম, অপরাধ না করে আপনি অপরাধী হয়ে যেতে পারেন। হুম, এইজন্য আপনাকে একটু কৌশলী হতে হবে। হুম। ২ টা জায়গায় কখনো মুখ খুলবেন না। লিফটের সামনে বা লিফটের ভিতরে। আচ্ছা। আপনি লিফটে দাঁড়িয়ে আছেন, অফিসে উঠবেন। হ্যাঁ, ওইখানে দাঁড়িয়ে আপনার মনে থাকা কোনো কথা বেফাঁস বলে ফেলবেন না। হুম, আপনি আচ্ছা আমি এটা এখানে তো বলতেই পারি বা এখানে বললে কে শুনছে? হুম, আপনি খেয়াল করেন না যে কখন আপনার পিছনে এমন একজন উঠে দাঁড়িয়েছে যে আপনার এই কথাটা জায়গা মতো পৌঁছে দিয়ে আপনার ক্ষতির কারণ হয়ে যাবে। হুম, তাহলে কোথায় কথা বলবো না, মুখ খুলবো না? হুম। লিফটের সামনে অথবা লিফটের ভিতরে। আরেকটা হচ্ছে টয়লেটের সামনে অপেক্ষমান অবস্থায়। আচ্ছা। জি। ক্লিয়ার? হুম, ২ হচ্ছে আমি যদি পড়াশোনায় ব্যস্ত থাকি, প্রশিক্ষণ গ্রহণে ব্যস্ত থাকি, ঘোরাঘুরিতে মানে আমি যে হুম, একটু আগে যে জ্ঞান অর্জনের পথগুলো বললাম, হুম, তাহলে আমার পক্ষে না কর্পোরেট পলিটিক্স করা সম্ভব হবে না। হুম। কারণ চিন্তা করা কুবুদ্ধি করতে হলে তো সময় দেওয়া লাগবে ভাই। চিন্তা করতে হবে। কুবুদ্ধি করার সময় কই, আমি তো ভালো কাজ করে শেষ করতে পারছি না। হুম, ঠিক আছে? তারপরেও যদি আমি অন্যের কুবুদ্ধির শিকার হই, হুম, একটু ধৈর্য ধরতে হবে। হুম, একটু ধৈর্য ধরতে হবে। চাকরি খুঁজতে হবে। তবে পাশাপাশি যে চাকরিটা এখন আমার হাতে আছে, হুম, সেটাও মনোযোগ দিয়ে করতে হবে। হুম। আমরা আশা করি কি, মানে চাকরি ছাড়ার আগে এক্সিট মোড এ চলে যাই। হ্যাঁ, মানে রাইট। নাহ, এখানে আর আমার ক্যারিয়ার নাই, আমি আর করব না। হুম, ঠিক আছে, ফাইন। হুম, হুম। কিন্তু তুমি তো এখনো বেতন নিচ্ছ। হ্যাঁ, এখনো তো সুযোগ সুবিধা ভোগ করছো। এখনো কোম্পানি গাড়িতে আসছো, কোম্পানি গাড়িতে যাচ্ছ। যে কদিন তুমি এই সুযোগ ত্যাগ না করছো, ততদিন কিন্তু কোম্পানির কাছে তুমি দায়বদ্ধ। রাইট। এই সময় যদি তুমি কাজে ফাঁকি দাও, কাজ হুম, করা কমিয়ে দাও, তাতে তোমার যে চাকরি থাকার দরকার নেই, এই কর্পোরেট পলিটিক্স যারা করছে, হুম, তারাই লাভবান হবে, তুমি পরাজিত হবা। বরং হুম, যখন তোমার নামে কেউ না কেউ মানে সন্দেহের তীর তুলে ধরছে, তখন তুমি কাজের মাত্রা বাড়িয়ে দাও, হুম, লয়ালিটি বাড়িয়ে দাও। এটাই তোমাকে ওই ভুল বোঝাবুঝি থেকে বের করে আনলেও আনতে পারে। পাশাপাশি চাকরি তো খুঁজতেই পারেন আপনি। হুম, যে কেউ খুঁজতে পারে। ইভেন আপনি যদি চাকরি চেঞ্জ নাও করেন, তাও আমি বলব ২-১ বছর পর, পর ইন্টারভিউ ফেস করা উচিত। হুম। বাজার দর যাচাই করা। যা বাজারে আমার দাম আছে কিনা। দাম আছে। প্রয়োজনে আপনি বসকে বলে যান। যদি আজকাল আমাদের বসরা আবার এই চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, এই জিনিসটা পছন্দ করে না, ছুটি তো দেবেই না। যদি কোনোভাবে টের পেয়ে আপনি যাবেন, তাহলে ওই দিন আপনাকে আটকায় ফেলবে। হুম, কাজ-টাজ দিয়ে। আমি বলি ভাই এটা বসরা ভুল করে, বোকামি করে। হুম, কোনো বস যদি টের পায় যে তার সাবঅর্ডিনেট ইন্টারভিউ দিতে যাচ্ছে কোথাও, তাকে উৎসাহ দেওয়া উচিত। গাইড করা উচিত। যা বাবা যা, তুই ইন্টারভিউ দিয়ে আয়। কেন? প্রশ্ন করেন কেন? উত্তর কেন? হচ্ছে ওখানে গেলে যদি তার চাকরিটা হয়, তাহলে প্রমাণিত হবে কি সে যোগ্য। তখন আমি চেষ্টা করব তাকে রাখতে, যদি আমারও প্রয়োজন থাকে, অথবা তার জায়গা পথ দেখিয়ে দিলাম। কারণ কেউ তো কারো সারা জীবনে বস থাকবে না। আর যদি সে ওখানে গিয়ে চাকরিটা না পায়, তাহলে ফেরত আসার পর তাকে আমি বলতে পারবো, বাবা তোমাকে তো আমি ছাড়ছিলাম। তুমি তো বুঝতে পারছো ওইটার যোগ্য, তুমি এখনো হও নাই। তাহলে এই কাজটা মনোযোগ দিয়ে করো। হুম, তখন সে চাকরিটা পায়নি। এর মধ্যে একটা কি বলবো, একটা মানে কি বলবো, একটা অপরাধবোধ ঠিক না, মানে একটা নিজেকে একটু মানে ইয়ে ভাবতেছে আরকি, একটু দুর্বল ভাবতেছে। তখন সে এখানে কাজটা, এই চাকরিটা বাঁচানোর জন্য ভালো করে কাজ করবে। হুম, কিন্তু আমরা যখন কোনো এমপ্লয়িকে তার ইন্টারভিউ দিতে গিয়ে বাধা সৃষ্টি করি, তখন এমপ্লয়ি আরো বেশি এগ্রেসিভ হয়ে ওঠে, আগ্রাসী হয়ে ওঠে। তখন সে ফাঁকি দিয়ে, দিয়ে ইন্টারভিউ দিতে যায়। এবং এক পর্যায়ে ইন্টারভিউ নাই, তারপর ফাঁকি দেওয়া শুরু করে দেয়। এতে প্রতিষ্ঠানের ক্ষতি হয়। কেউ তো কোথাও সারা জীবন থাকার জন্য নাকে খত দিয়ে আসে নাই রে ভাই। সো রাইট। কেউ যদি ইন্টারভিউ দিতে চায়, তাকে ইন্টারভিউ দেওয়ার সুযোগ দেন। তাকে বাজার যাচাই করতে সুযোগ দেন। এবং সে যদি সত্যি যোগ্য হয়, তাহলে তাকে যোগ্য বেতন দিয়ে আপনি রাখেন। অসুবিধা কি আছে? আপনি তাকে ডেপুটি ম্যানেজার করে রেখেছেন। ম্যানেজার করতে পারছে না, কিন্তু অন্য জায়গায় সে ম্যানেজার চাকরি পাচ্ছে।
তাহলে এইটাও তো আপনি তার বস হিসাবে আপনার ম্যানেজমেন্টকে বলতে পারেন যে, স্যার আমরা ম্যানেজার করি আর না করি, ও তো ওই জায়গায় ম্যানেজার হয়ে যাচ্ছে, তা আমরা কেন ওকে ম্যানেজার হিসেবে রাখছি না? হুম, তাতে তো প্রতিষ্ঠানেরও লাভ, তারও লাভ। একটা নতুন মানুষ এসে নতুন কালচার সাথে কপ করা কঠিন, কিন্তু পুরনো মানুষ যে অনেকদিন ধরে আছে সে হুম। সহজে অনেক কিছু মানিয়ে নিতে পারে, মেনে নিতে পারে। হুম। সেই জন্য এমপ্লয়ি দীর্ঘদিন থাকা এটা একটা কোয়ালিটি, তবে সবাই নয়, কেউ কেউ। আপনার কি মনে হয় বাংলাদেশে হচ্ছে মানে যোগ্যতা অনুযায়ী একজন এমপ্লয়ি তার রিওয়ার্ড পাচ্ছে? বাংলাদেশ কেন, পৃথিবীর কোথাও পাচ্ছে না। তবে যেটা পাচ্ছে না জয়জন, পাচ্ছে না ভাবছে তার চেয়ে বেশি জন। কথাটা কি আমি বুঝাতে পারলাম কিনা? কথা জি একটু স্যার। মানে অনেক মানে গভীর উপলব্ধির ব্যাপার। যোগ্যতা অনুযায়ী সুযোগ সুবিধা পাচ্ছে না যারা, তার চেয়ে বেশি মানুষ মনে করছে যে আমি যোগ্য কিন্তু পাচ্ছি না। হুম, সমস্যাটা ওইটা, এটা না। হুম, যোগ্যরা জায়গা পাবেই, কিন্তু অযোগ্যরা যখন মনে করে আমি কেন পাচ্ছি না, তখন সেটা প্রবলেমের কারণ হয়ে যায়। তো আচ্ছা। সবার জন্য একটাই কথা ভাই, আগে আপনি ইগো ঝেড়ে ফেলেন, হুম, জ্ঞান অর্জন করেন। ইগোর সাথে জ্ঞানের সম্পর্ক হচ্ছে 1/knowledge নলেজ। আচ্ছা। মানে জ্ঞান যত বেশি, ইগো তার কম। জ্ঞান যার কম, ইগো তার বেশি। যেই গাছে ফল বেশি, সেই গাছ নিচের দিকে ঝোলে না উপরের দিকে থাকে? নিজে থেকে ঝুঁকে থাকে। একমাত্র মাকাল ফল উপরের দিকে থাকে, যেটা কোনো কাজ নাই বা কোনো ভ্যালু নাই। সো যে যত জ্ঞানী তার তত বিনয়ী। সো আমাদের উচিত, যখন আমরা নিজেদেরকে মনে করছি অবমূল্যায়িত হচ্ছি, তখন আমাদের জ্ঞানার্জনের পরিমাণ আরো বাড়িয়ে দাও। কারণ আপনি কি সেটা ব্যাপার না, মানুষ আপনাকে কি মনে করে সেটা তো ব্যাপার। হুম, ঠিক আছে, আপনি যোগ্য, কিন্তু আপনি যোগ্যতার মূল্যায়ন হচ্ছে না। তার মানে কি জানেন? তার মানে আপনার সমস্যা না। তার মানে সমস্যা হচ্ছে আপনি বুঝাতে পারছেন না আপনি যোগ্য। রাইট। যেটা বোঝানোর জন্য আপনি কি করতে পারেন? আপনি রাস্তার মোড়ে, মোড়ে মাইকিং করে বেড়ান, আমি যোগ্য, আমি যোগ্য। তাতে লাভ হবে? নো। হুম, আপনি তো জ্ঞানার্জন বাড়িয়ে দিন। হুম, আপনার কথা বলার ধরন চেঞ্জ হয়ে যাবে। আপনার কাজের ধরন চেঞ্জ হয়ে যাবে। আপনার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে। ওইটা দেখেই ম্যানেজমেন্ট বুঝে নেবে যে এর হুম, পরিবর্তন এসছে। ওকে এখন উপরে পদে নেওয়ার জন্য সে প্রস্তুত। রাইট। ক্লিয়ার? কোয়ালিটি লাগবে, লয়ালিটিও লাগবে। হুম। কিন্তু কোয়ালিটির কারণে লয়ালিটি মানে কোয়ালিটি ছাড়া শুধু লয়ালিটি দিয়ে সামনে এগিয়ে যাওয়া যাবে না। স্যার আরেকটা বিষয় সিমিলারই, এটা হচ্ছে আমার কিছু কিছু ক্ষেত্রে দেখা। ধরেন একটা প্রতিষ্ঠানের ৫টা পয়েন্ট আছে মানে বা ৫টা অফিস আছে। কোনোটা একদম মতিঝিলে, কোনোটা গুলশানে। তো যেটা আরেকটা আছে দেখা যাচ্ছে যে সাভারে। তো যেটা গুলশানে তার যে পারফরম্যান্স, সাভারের পারফরম্যান্স তেমন হবে না। মিলবে না, এটাই মিলবে স্বাভাবিক। না স্বাভাবিক। বা ধরেন যে যদি আমরা এফএমসিজির কথা বলি, এফএমসিজিতে উদাহরণ দিলে আরো সহজ হবে। ঢাকার মার্কেট আর হচ্ছে কুমিল্লার মার্কেট সেম হবে না। একটা স্যার যোগ্য ছেলে, তাকে আপনি কুমিল্লার মার্কেটে রাখছেন বিকজ কুমিল্লার মার্কেট ডাউন। কিন্তু তাকে যদি ঢাকার মার্কেটে রাখা হতো সে আরো ভালো করত। বা তাকে যদি চিটাগং এর মার্কেটে রাখা হতো সে আরো ভালো করত। তাই স্যার এই জায়গাটাকে কিভাবে মূল্যায়ন করেন? মানে এই ছেলেটা তো কুমিল্লায় থেকে একটা সময় যে মানে ও হচ্ছে কোম্পানিকে সার্ভিস দিতে গিয়ে ওর ক্যারিয়ারটা নষ্ট হচ্ছে, অথবা কোম্পানি ওর থেকে বেটার পাচ্ছে না। মানে এই বিষয়টা আমি বুঝাইতে পারছি স্যার? আপনার কথাটা বুঝতে পারছি, হুম, কিন্তু আপনি যেটা বলছেন আমি এর সাথে দ্বিমত পোষণ করছি। সেটা ওকে। হচ্ছে, ভালো সেলসম্যানের জন্য ঢাকা, কুমিল্লা, সাভার কোন ফ্যাক্টর না। হুম, হ্যাঁ, আপনার হ্যাঁ, এটা ঠিক। ঢাকার সেল আর কুমিল্লার সেল সমান হবে না। হুম। আর্নিং এর একটা ব্যাপার কিন্তু আছে না স্যার? কিন্তু হুম, কিন্তু সেলসের ফিগার দেখবেন না, দেখতে হবে তার গ্রোথ। ওকে। আপনি ঢাকায় আছেন, হুম, আপনার টার্গেট কিন্তু ৳১,০০,০০,০০০। হুম, আপনি কষ্ট করে ১,২০,০০,০০০ করলে হুম, আপনার 20% গ্রোথ আসবে। হুম, আর যে কুমিল্লা আছে তার টার্গেট কিন্তু ৳১০,০০,০০০। হুম, সে একটু চেষ্টা করলেই হুম, ৳১২,০০,০০০ করে ফেলতে পারে। হুম, এবং সে কিন্তু 20% গ্রোথ আসবে। হুম, আমরা সাধারণত ভুলটা কোথায় হচ্ছে? ভুলটা হচ্ছে না ম্যানেজমেন্ট করে, এই ছেলেটা ১,০০,০০,০০০ বেচে, হুম, ও ১০,০০,০০০ বেচে। যে ম্যানেজমেন্ট এভাবে চিন্তা করে, সেই ম্যানেজমেন্ট ভুল। ওকে। ম্যানেজমেন্টকে চিন্তা করতে হবে ১০,০০,০০,০০০ না ১,০০,০০০ সেটা না। হুম, পার্সেন্টেজ এ কতটুকু আগাইলো। ইভেন এইটা যদি, এটাই হওয়া উচিত প্যারামিটার। এইটা যদি প্যারামিটার হয়, তাহলে ঢাকার লোকটার চাইতেও কুমিল্লায় দায়িত্বরত ছেলেটাও বেস্ট এমপ্লয়ি হতে পারে। বা হুম। এটাই হওয়া উচিত। যে তোমার বেস ছোট, এটাকে তুমি বাড়াইতে পারছো বেশি। অর্থাৎ তোমার জন্যই পুরস্কার নির্ধারিত। তাহলে স্যার আপনি বলতে চাচ্ছেন যদি আমি সহজে বলি যে ইনসেনটিভ কোম্পানির নির্ধারণ করা উচিত গ্রোথ এর উপরে। অবশ্যই নট তাইলে তার সেলস কমিশনের হ্যাঁ, উপর। তাহলে আর সেলস কমিশনের উপর হ্যাঁ, যারা করবে, সেই প্রতিষ্ঠানে মিসম্যাচ হবেই। তাহলে ওই কারণ আমি ঢাকা হুম, পেলে ৳১,০০,০০,০০০ হচ্ছে, আমাকে যদি 3% দেয় আমি মানে ৳3,০০,০০০ পেয়ে যাবো। হ্যাঁ, আরেকজনের কুমিল্লায় পোস্টিং, সে 3% পেলে তো তার ৳৩০,০০০ হচ্ছে না। তো হচ্ছে তাহলে না। এটা তো হলো না। এটা হবে গ্রোথ এর উপরে। যে হুম, তুমি তোমার ব্যবসার বেসলাইন, তুমি আসার আগে কতটুকু ছিল, তার কত পার্সেন্ট তুমি বাড়াইতে পারছো। হুম, তাহলে ন্যায় বিচার করা হবে সবার প্রতি।
আরেকটা কথা তো আমি বললামই ভাই, কাউকে কোনো জায়গায় আজীবন রাখা যাবে না। হুম, ওই ঢাকায় ১ কোটি করা ছেলেটাকেও কখনো, কখনো কুমিল্লায় পাঠানোর প্রয়োজন আছে। খুব তো তুমি ঢাকা ১ কোটি টাকা বেচছো, এবার কুমিল্লায় গিয়ে কইরা দেখো অন্তত ৫০ লাখ টাকা। হুম, আবার কুমিল্লার ছেলেটাকেও সুযোগ দেওয়ার দরকার আছে যে তুমি কুমিল্লাতে কষ্ট করে ১০ লাখ টাকাকে ১২ লাখ টাকা বানাইছো, ১৫ লাখ টাকা বানাইছো। এখন ১ কোটিকে ১.৫ কোটি টাকা করার জন্য টাইম হুম, দাও। আর কোনো পদে কাউকে বেশি দিন রাখা উচিত না। আপনি কুমিল্লা থেকে ঢাকা আনলেন, ঢাকা আনার পরে যদি সেখানেও ভালো দেখাতে পারে, তাকে প্রমোশন দিয়ে দিবেন। হুম, কিন্তু আমরা তো ওই যে মালিক পক্ষ অনেক সময় চিন্তা করে, ও ভালো করছে ওখানেই পড়ে থাক হ্যাঁ, এবং শিকড় গজায় ফেলে। স্টেবল মার্কেটিং ওস্তাদ, চিন্তা যদি করে। আপনার প্রতিষ্ঠানের অধিকাংশ এমপ্লয়ি একই জায়গায় ফিক্সড হয়ে যায়, তাহলে আপনার কোম্পানির একসময় গ্রোথ ফিক্সড হয়ে যাবে। হুম, আর আগাতে আর আগাবে না। এবং এই ভুলগুলোর কারণেই তো বাংলাদেশের কোম্পানিগুলো কর্পোরেট কালচার তৈরি হচ্ছে না। এই ভুলগুলোর কারণেই তো কোম্পানিগুলো এগোচ্ছে না। এই ভুলগুলোর কারণেই তো বাবার ব্যবসা যখন ছেলের হাতে আসছে, তখন ব্যবসা আর এগুচ্ছে না, বরং পিছাচ্ছে। হুম, সেটা যেমন ছেলের দোষ, তেমনি সিস্টেমের দোষ। বুঝতে পারছি। আরেকটা হচ্ছে কি, এই কথাগুলো যে আমি বলছি, এগুলো আবার আপনি ওই যারা উদ্যোক্তা, যারা বড় শিল্পপতি তাদেরকে বুঝাইতে পারবেন না। তারা চিন্তা করে, তারা সব শুনবে। আপনি যদি বলার সুযোগও পান, হুম, 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 আচ্ছা। মনে, মনে ভাবে কি জানেন? আমি ০ থেকে কোটি টাকার ব্যবসা দাঁড় করাইলাম। হুম, তুমি রাজীব আহমেদ সেই দিনের ট্রেনার। তুমি কি বোঝো? তোমার তো কোনো কোম্পানি নাই। হুম, আরে বাবা, কোম্পানি যদি আমি করতাম, আমি তোমার চাইতে বড় করতে পারতাম। আমি কোম্পানি করি নাই মানে ভুল করি নাই। বরং আমি কোম্পানি না করে আরো ১০ কোম্পানির জন্য দায়িত্ব পালন করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা তোমার চাইতেও বেশি। হুম, আমার অভিজ্ঞতাগুলো শুনলে মানে যিনি উদ্যোক্তা তার লাভ ছাড়া ক্ষতি হবে না। সেটা কিন্তু হবে। তারা সেটা শুনতে চায় না, বা শুনলেও ভদ্রতা করে শুনলেও দিন শেষে পাত্তা দিতে চায় না। হ্যাঁ, আমি কয়েক এটা আমি আরকি। কয়েকটা কথা ক্লিয়ারলি বলতে চাই। সেলসম্যান নিয়োগের সময় কয়েকটা প্যারামিটার ফলো করা উচিত, যেটা কেউ করে না বাংলাদেশে। হুম, ১ নম্বর হচ্ছে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা পড়ে সে সুস্থ কিনা। হুম, অধিকাংশ সেলসম্যান বা ইয়াং তরুণ গ্যাস্ট্রিকের প্রবলেমে আক্রান্ত। এইগুলাকে চাকরিতে নেওয়া উচিত না। ধূমপাই নেওয়া উচিত না। অনেকে বলবে ধূমপান তার ব্যক্তিগত ব্যাপার, স্বাধীনতা। নো! যে ধূমপান করছে সে নিজের ক্ষতি করছে। সে আত্মঘাতী। সে কোম্পানি কি করে ভালো করবে? সে কোম্পানিকে আরো বেশি ডুবাবে। তো আমি যদি কয়েকটা প্যারামিটার ফলো করি, আমি কোনো অসুস্থ লোককে নেব না। আচ্ছা, এটা চেক আপ করবো কি করে? এটার জন্য মেডিকেল টেস্ট না, মেডিকেল টেস্টের কাছে গেলে ওই কিছু গদবাঁধা রেজাল্ট দিয়ে দিবে। হুম, ওই লিপিড প্রোফাইল চেক করে একটা রিপোর্ট দিয়ে দিবে। ওখান থেকে আপনি পারবেন না। খুব সহজ বুদ্ধি আছে। আকুপ্রেশার দিয়ে বের করে ফেলা সম্ভব। কার হার্টের প্রবলেম, কার হৃৎপিণ্ডের প্রবলেম, কার মানে কলিজায় প্রবলেম। কোন সেলসম্যানের, আদর্শ সেলসম্যানের কোমরের মাপ নাভি বরাবর তার উচ্চতার অর্ধেকের বেশি হওয়া উচিত না। আচ্ছা। হ্যাঁ, যে কোনো আদর্শ সেলসম্যানের হুম, কোমরের মাপ নাভি বরাবর তার উচ্চতার অর্ধেকের বেশি হওয়া উচিত না। যদি হয়, তার মানে সে স্থূল, মোটা এবং তার ভিতরে ফ্যাটি লিভারে আক্রান্ত। হুম, এবং ফ্যাটি লিভারে যে আক্রান্ত, তার মানে তার খাদ্যাভ্যাস ঠিক নাই, তার লাইফস্টাইল ঠিক নাই। তাকে আপনি সেলসে নিয়ে তাকে দিয়ে আপনি শৃঙ্খলাবদ্ধ সেল আদায় করতে পারবেন না। সে নিজেই উচ্ছৃঙ্খল, নিজেই বিশৃঙ্খলার মধ্যে আছে। তাকে দিয়ে আপনি শৃঙ্খলিত সেল আদায় করবেন? একটা প্যারামিটার বলে দেই। হুম, কোমরের মাপ মেপে দেখেন উচ্চতার অর্ধেকের মধ্যে আছে কিনা, তাহলে তাকে নেন। সে কোনো শারীরিক অসুস্থতা আছে কিনা, বাদ দেন। সে ধূমপান করে কিনা, বাদ দেন। রাইট? এবং সে, আমি একজন মুসলমান হিসেবে বলছি, সে ৫ ওয়াক্ত নামাজ পড়ে কিনা, নিয়ে নেন। অনেকে বলবে আমি ধর্মীয় ব্যাপারগুলো প্রচার করার চেষ্টা করি। ব্যাপারটা তা না। ৫ ওয়াক্ত যে নামাজ পড়ে, নামাজ হোক বা না হোক, যদি নামাজের অভিনয় করে, তার মধ্যে একটা ডিসিপ্লিন আছে। অবশ্যই। এই ক্রাইটেরিয়া গুলো মেপে যদি কেউ লোক নেওয়া যায়, সেই লোকের শিক্ষাগত যোগ্যতা বা সিজিপি যদি কমও হয়, তারপর তার কাছ থেকে ভালো রেজাল্ট আশা করতে পারবে। সেলসম্যানদের আরো কিছু বৈশিষ্ট্য থাকা উচিত। টাকনুর নিচে কাপড় পরবেন না। যদি এটা কেউ করতে পারে, আমি যে কথাগুলো বলছি, হুম, এগুলার ইমপ্যাক্ট অনেক বড়। এখন এটার ব্যাখ্যা দিতে পারবো আমি, কিন্তু আসলে আমাকে এই পডকাস্টটা ৩ ঘন্টার হইতে হবে। বড় হয়ে যাবে। আমি জি, আপনাকে শুধু পাঁচ লাইনটা বলছি। জি স্যার। এই জিনিসগুলো মেপে দেখে যদি কোনো কোম্পানি লোক নিতে পারে, হুম, তার কোম্পানি অবশ্যই ভালো চলবে। হুম, কারণ কি পণ্য নিয়ে ব্যবসা করছেন, দ্যাটস নট ইম্পোর্টেন্ট। হুম, কোন মানুষগুলো আপনার সাথে আছে সেটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। হুম, পণ্য, আজকে আপনি গাড়ির ব্যবসা করেন, কালকে আপনি বাড়ির ব্যবসা করতে পারেন, পরশু আপনি বাদামের ব্যবসা করতে পারেন। মানুষ ভালো হলে আপনি যেকোনো ব্যবসা করতে পারেন। মানুষগুলো যদি ঠিক না থাকে, তাহলে আপনি কোনো ব্যবসা করে শান্তি পাবেন না। রাইট। এটা তো গেল লোক নির্বাচনের কিছু কথা বললাম। এবার হুম, আসেন, কর্মীরা কি করে বুঝবে কোনটা ভালো কোম্পানি, কোন খারাপ কোম্পানি?
পয়েন্ট, এটা জরুরি স্যার। রাইট? এটা হুম। জরুরি। এবার আপনি একটু নড়ে চড়ে বসলেন। হ্যাঁ। ঠিক আছে? যে আমিও জানতে চাই। কিভাবে দেখব? জি। নাম্বার 1, হুম। কোম্পানির চাকরি পেলেই পাগল হওয়ার দরকার নাই। ঠিক আছে, ইন্টারভিউ দেওয়ার সময় আপনি পাগল হবেন, ক্রেজি হবেন যে আমাকে ইন্টারভিউটা পেতেই হবে। কিন্তু পাওয়ার পরে যদি আপনাকে অফার করে তাহলে আপনি অন্তত একটু সময় নেবেন। যেখানে আছেন নিশ্চয়ই এখান থেকে উচ্চ পদ এবং বেশি বেতন বলে আপনি ওখানে যাচ্ছেন, কিন্তু বেতন বেশি হুম। আর উচ্চ পদটাই সবকিছু নয়। হুম। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করি, ভাই আপনি ধরেন একটা কোম্পানি থেকে চাকরির জন্য নির্বাচিত হয়ে গেছেন, এখন আপনার ইমিডিয়েট কাজ হচ্ছে ওই কোম্পানিতে বর্তমানে কর্মরত আছে যে কোনো পজিশনে এমন একজনকে খুঁজে বের করা, কমপক্ষে 2 জন হলে আরো বেশি ভালো। হুম। আর ওই কোম্পানিতে চাকরি করত, এখন নাই, এমন 2 জনকে খুঁজে বের করা এবং 2 জনের কাছে বা 2 জনের কাছ থেকে আপনি ফিডব্যাক নেবেন ওই কোম্পানি সম্পর্কে। নিলে আপনার মনের মধ্যে একটা ধারণা হবে ওই কোম্পানি সম্পর্কে। এই 2টার সমন্বয়, একটা লাগবে হচ্ছে প্রেজেন্ট এমপ্লয়ি, আরেকটা হচ্ছে প্রিভিয়াস এমপ্লয়ি। 2 এর যোগফল দিয়ে আপনি বের করতে পারবেন ওই কোম্পানির অবস্থা। তারপর যদি আপনার মন চায় ওখানে যাওয়ার, তাহলে যান। এখন আমাকে প্রশ্ন করেন যে প্রেজেন্ট এমপ্লয়ি শুধু নয় কেন? সেই তো বেশি জানে। কারণ প্রেজেন্ট এমপ্লয়ি অনেক সময় বায়াস হয়ে কিছু কথা বলে। ভয়ও বলতে পারে। ভয়ও বলতে পারে, অথবা আমি ফান্দে পড়ছি, তুইও আয়, তুইও বুঝবি কত বড় ফান্দ। ঠিক আছে? পরে তার কিছু করতে পারবেন না। সো আধা ঠিক বলে, আধা ভুল বলে। কিন্তু যে লোকটি কোম্পানি থেকে চলে গেছে, হুম। সে কিন্তু আপনাকে, আবার তারও রাগ থাকতে পারে। সেও সব কথা ঠিক নাও বলতে পারে। কিছু রাগের বশত খারাপ কথা বলে ফেলতে পারে। তো 2টা সমন্বয় করলে আপনি রিয়েল পিকচারটা পাবেন। তাহলে এইটা প্রত্যেকটা এমপ্লয়ি যাচাই করে নেওয়া দরকার। আমি প্রায় বিভিন্ন লোকজন আমার সাথে ক্যারিয়ার কাউন্সেলিং করতে আসে। তারা জিজ্ঞেস করে, স্যার আমি তো না বুঝেই কোম্পানিতে ঢুকে গেছিলাম, বেতন বেশি দেখা এখন তো বিপদে পড়ে গেছি, আগেরটাই ভালো ছিল। তারপর আপনি কি ঢোকার আগে করছিলেন কোন এমপ্লয়ের সাথে কথা বলেন, স্যার আমি তো বেতন বেশি দেখে আমি চলে এসেছি, আর কিছু চিন্তা করি নাই। তাহলে এখন কি হচ্ছে? এখন বিপদে পড়ে গেছে, এখন এই চাকরিটাও থাকে না, আগেরটা তো আমি ছাড়ছি। এই জন্য প্রত্যেক এমপ্লয়ের প্রতি আমার রিকোয়েস্ট, চাকরি পেলেই পাগল হয়ে যাবেন না। চাকরি পেলে ওই কোম্পানি সম্পর্কে যথেষ্ট খোঁজ খবর নেবেন। আপনাকে এই কোম্পানি 10 টাকা বেতন দিচ্ছে, ওই কোম্পানি 12 টাকা অফার করছে বলে আপনি যাচ্ছেন, কিন্তু ওই কোম্পানি আদৌ আপনাকে 1 বছর ধরে 12 টাকা দেওয়ার মতো ফিনান্সিয়ালি স্ট্রেংথ আছে কিনা এটা দেখে নেওয়ার দরকার আছে। রাইট। আরেকটা জিনিস থেকে বোঝা যায়, সেটা হচ্ছে বেতন 1 তারিখে দেখ, 5 তারিখে দেখ আর 15 তারিখে দেখ, আমি এটা নিয়ে আমার প্রশ্ন নাই, কিন্তু নির্ধারিত সময় দিচ্ছে কিনা। আচ্ছা। তাহলে 5 তারিখে দেখ। একটা কোশ্চেন করে জি, ফেলি। আপনি প্লিজ যেহেতু বলেন। বললেন এই কোশ্চেনটা অনেকক্ষণ ধরে মাথার ভিতরে ঘুরতেছিল। জি, স্যার, কোম্পানির ভালো সময় থাকে, খারাপ সময় জি, থাকে। একটা কোম্পানি হঠাৎ করে একটা খারাপ সময় পড়ে গেছে। রাইট। পড়ে যাওয়ার পরে এখন সে বেতন দিচ্ছে কিন্তু দেরি করে দিচ্ছে। হ্যাঁ, বাট দিচ্ছে। হ্যাঁ। আ তাহলে স্যার এটা আসলে কতদিন সহ্য করা উচিত একজন এর এমপ্লয়ির? উত্তর পরিষ্কার। হুম। কোন কোম্পানির সিএফও যদি হুম। পরপর 3 মাস নির্ধারিত সময়ে বেতন এনশিওর করতে ব্যর্থ হয়, ওই সিএফও চাকরি থাকা উচিত না। মানে সিএফও বলতে ফাইন্যান্সের হেডের বা ফাইন্যান্স ম্যানেজারের কথাটা বোঝার চেষ্টা করেন। এখন বলবেন সিএফওরা আবার করে কি জানেন? নিজের ঘাড়ে কোনো বন্দুক রাখে না। স্যার সেলস টাকা আনতে পারতেছে না, বেতন কোত্থেকে দেব? বাবারে তুমি তো অ্যাকাউন্টেন্ট না, তুমি অ্যাকাউন্টেন্টদের বস, তুমি ফাইন্যান্স ম্যানেজার। ইউ হ্যাভ টু ম্যানেজ এভরিথিং হুম। অ্যাট এনি মিনস, বাই এনি কস্ট। টাকার ফ্লো কম আসুক বেশি আসুক, স্যালারি এনশিওর করা তোমার ম্যানেজমেন্টের দায়িত্ব। না পারলে তুমি এটা বেরো। কিন্তু সিএফওরা নিজের ঘাড়ে কোনো বন্ধু, স্যার সেলস যেহেতু খারাপ 2 দিন পরে বেতন দিলেও চলবে। নো, যখন সেলস ভালো ছিল তখন তো তুমি 2 দিন আগে বেতন দাওনি। না। মামা এখন কেন এই কথা কও? আমি কথাটা বুঝাতে পারছি? তো আমি এমপ্লয়ি হিসেবে যদি কোথাও চাকরি খুঁজি, প্রথম কথা হচ্ছে চাকরি যদি পাই, আমি যাচাই করব ওই কোম্পানির প্রেজেন্ট এমপ্লয়ি 1 জন বা 2 জন আর প্রিভিয়াস এমপ্লয়ি 1-2 জনের কাছে মতামত শুনবো। তাদের মতামত থেকে সামারি করে কোম্পানি সম্পর্কে জানবো। এটা হলো আমার প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে আমি খোঁজ নেব যে এই কোম্পানির সিস্টেম অনুযায়ী কয় তারিখে বেতন হয় এবং বিগত 3 থেকে 6 মাস ওই তারিখের মধ্যে বেতন দিতে পেরেছে কিনা। যদি না দিতে পারে তাহলে আমি ওই কোম্পানিতে যাব না। 3 নম্বর হচ্ছে মালিক গায়ে হাত তোলে কিনা। বাংলাদেশের একটা খুব খারাপ কালচার ভাই। দেশীয় কোম্পানির মালিকেরা কেউ সবাই না, অনেক ভালো মালিক আছে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আজকাল শুধু মুখেই বাজে কথা বলে না, অশালীন ভাষা ব্যবহার করেন, গায়ে হাত তোলা পর্যন্ত শুরু করে দিচ্ছে, যেটা কোথাও আপনার কেউ লিখিত নাই, কোথাও আপনি জানতেও পারবেন না। হয়তো আপনি এরকম মানে খারাপ পরিস্থিতির মুখোমুখি হন নাই, আমি হই নাই, কিন্তু এরকম অনেক মানুষ আছে হচ্ছে। তো গায়ে হাত তোলে, এইরকম কোম্পানিতে যাওয়াই যাবে না, সে যত টাকা বেতনে অফার দেখ। আরেকটা জিনিস দেখে নিতে পারেন, যদি কোনো কারণে, যদিও দেশীয় কোম্পানিটা পাওয়া খুব কঠিন, সপ্তাহে 5 দিন অফিস 2 দিন ছুটি, যেটা মাল্টিন্যাশনাল একটা মিনিমাম কালচার।
সপ্তাহে 2 দিন ছুটি, 5 দিন ডিউটি। এরকম কোম্পানি খুঁজে নিতে পারলে আপনি ওখানে লং টার্ম চাকরি করতে পারবেন। সপ্তাহে 2 দিন ছুটি, এটা কোনো অধিকার না, এটা মানে মিনিমাম রিকোয়ারমেন্ট, কিন্তু এটা দিতে চায় না অনেক ম্যানেজমেন্ট। এটা নিয়ে আরেকদিন লম্বা সময় কথা বলবে। আমার কাছে যুক্তি আছে হুম, যে সপ্তাহে 2 দিন ছুটি দিলে কোম্পানির বিক্রি কমবে না, বরং বাড়বে। ভালো। আমি আপনাকে একদম অঙ্ক কষে দেখাই দিতে পারবো যে প্রত্যেকটা এমপ্লয়িকে যদি আপনি সপ্তাহে 2 দিন ছুটির ব্যবস্থা করতে পারেন, আপনার টোটাল প্রোডাক্টিভিটি কমবে না, বরং বাড়বে। হুম, কেন বাড়বে তার লজিক আমি দিতে পারবো আপনাকে। রাইট। কারণ আসলে হচ্ছে মাইন্ডসেট। হুম, আমার সপ্তাহে একদিন ছুটি দিলে ওই দিন আমার তো মানে পারিবারিক কিছু কাজ থাকে, ওটা করে শেষ হয় না, দম বেরোয় যায় স্যার, দম বেরোয় সেটা যায়। একদম। ফলে আমি বিশ্রাম নেওয়ার যেটা যে ছুটিতে হ্যাঁ, বিশ্রাম নেওয়া, ওইটা হয় না। ওটা তো হয় 2 না। দিন হলে একদিন আমি পরিবারে কাজ করব, হ্যাঁ, একদিন আমি বিশ্রাম নেব। বিশ্রাম নেব। বাকি 5 দিন আমি যে প্রোডাক্টিভিটি দেব, সেটা ওই কাজ করার চাইতে মানে একদিন কাজ কম করার চাইতে বেশি প্রোডাক্টিভিটি হবে। হুম, বুঝতে পারছি? সো কয়েকটা ক্রাইটেরিয়া বললাম। একটা হচ্ছে প্রিভিয়াস অ্যান্ড প্রেজেন্ট এমপ্লয়ির কাছ থেকে কোম্পানির সঙ্গে খোঁজ নেওয়া, হুম, বেতন ঠিক সময়ে কিনা জানা। 3 নম্বর বললাম হচ্ছে গায়ে হাত তোলে না, এটা বললাম, গায়ে হাত তোলে, গায়ে হাত তোলে না। হুম, চতুর্থত চাকরি পাওয়ার আগেই ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার আনা হুম, অথবা ইন্টারভিউ দেওয়া উপলক্ষে তো ওই কোম্পানির অফিসে যাওয়া লাগবে। হুম, অফিসে ঢুকে একটু আগে ভাগে ঢুকতে হবে। হুম, কোনো কারণে ওয়াশরুম যেতে হবে। হুম। যে ভাই এক্সকিউজ মি, আপনার ওয়াশরুমটা কোথায়? সেটা বাইরেও থাকতে পারে অথবা ভিতরে থাকতে হবে। ভিতরেও থাকতে পারে। ওয়াশরুমে যাওয়ার জিজ্ঞেস করলে ভিতরে হয়তো ঢুকতে দেবে, হয়তো কি দেবেই, এটা না দেওয়ার কোনো কারণ নেই। ওয়াশরুমে গিয়ে দেখতে হবে ওয়াশরুমের কন্ডিশন কেমন। হুম, যেই অফিসের ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট, সেই কোম্পানি চলছে ভালো অবস্থায়। যেই কোম্পানির ট্যাপের গোড়া দিয়ে ফুডা 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 পানি পড়তেছে, বদনাটা ভাঙা, শাওয়ারটা হ্যান্ড কাজ শাওয়ারটা করে। কাজ করতেছে না, পাশ দিয়ে পানি করতেছে, ওই কোম্পানিতে চাকরি করবেন না। হুম, এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আমি মনে করি যেই কোম্পানিতে ইসলামিক কালচার আছে, হুম, ধর্মীয় অনুশাসনের মধ্যে দিয়ে চলে, নামাজের সময় নির্ধারিত সময় নামাজের বিরতি আছে, নামাজের জায়গা আছে, এটাও একটা ফ্যাক্টর। অনেক বলে নামাজের জায়গার সাথে বিক্রি কি সম্পর্ক? কঠিন সম্পর্ক আছে ভাই। হুম, যে নামাজ পড়ে সময় মতো, সে ডিসিপ্লিন জীবনযাপন করে, তার দ্বারা সব কাজ সিস্টেমেটিক হবে। আর যে ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো ঘুমায় না, ঠিক মতো মানে গোসল করে না, তার জীবনটাই তো উচ্ছৃঙ্খল। তা সে কিভাবে আপনাকে সঠিক রেজাল্ট দিবে? তাহলে কয়েকটা কথা বললাম, বেতন দেখে নেব, টয়লেট দেখে নেব, এমপ্লয়ীদের ফিডব্যাক নেব, প্লাস হচ্ছে মালিক মানে মালিকের ব্যবহার কেমন? অসামাজিক আচরণ করে কিনা সেটা একটু বুঝবো। এই জিনিসগুলো যাচাই করে যদি কোনো এমপ্লয়ি কোনো প্রতিষ্ঠানে ঢুকতে পারে, তাহলে সে অপেক্ষাকৃত নিরাপদ থাকবে। বুঝতে পারছি স্যার, ধন্যবাদ। স্যার এরপরে যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে যে স্যার মালিকরা, আপনি যেহেতু বলে মালিকের ব্যবহার, মালিকরা হচ্ছে ইদানিং দেখতেছি কিছু, কিছু কোম্পানি মালিকদের মানে কিছু কোম্পানির মালিকরা সেলস ফোর্সকে খুব অবমূল্যায়ন করতেছে। অ্যা এটার কারণ হিসেবে কিছু, কিছু দেখা যায় ফিন্যান্স ডিপার্টমেন্ট হচ্ছে কালার করে। অবশ্যই ফিনান্স ডিপার্টমেন্ট বলে, স্যার ওই দাম 2 টাকা কমায় দেন স্যার, বিক্রি হয়ে যাবে স্যার। ওইসব সেলসম্যান থাকুক আর না থাকুক। হুম, এটা একটা মানে ব্যাড কালচার দাঁড়ায় গেছে। ঠিক আছে, প্রাইস কমালে তো একটু দাম মানে বিক্রি বাড়বেই। হুম, কিন্তু সেটাকে তো সমন্বিত একটা প্ল্যানিং এর অংশ। সেটা তো মানে এমন নাই যে সেলসম্যানকে রিলিফ দেওয়া হচ্ছে। হুম, আরেকটা হচ্ছে যে বললাম, সেলসম্যানের কাঁধে বন্দুক রেখে সব পারপাস করা হচ্ছে। মার্কেটিং এর বাজেট নাই, কোনো মার্কেটিং এক্টিভিটিস নাই। হুম, কিচ্ছু না করে শুধুমাত্র সেলসম্যান দিছি, ইনসেনটিভ ধরাই দিছি, কমিশন ধরাই দিছি, বেচা মর। হুম, এইটার থেকে বেরিয়ে আসতে হবে। বুঝতে পারছি। এবং এইখানে ফাইন্যান্সের ব্যর্থতা হচ্ছে ফাইন্যান্স ম্যানেজ করতে না পারা, ঠিক সময় বেতন দিতে না পারা। হুম, এবং অনেক কোম্পানিতে ভাই টিএডি আটকে রাখে হুম, 2 মাসের। কেন? স্যার টিএ দিয়ে স্যার একটু আটকে দেন স্যার, না দিলে স্যার চলে গেলে স্যার ঝামেলা হবে স্যার। মানে এমন একটা পরিস্থিতি তৈরি করে রাখে যে এমপ্লয়ি চাকরি করতেছে, প্রতি মাসে কিছু টাকা সে পাচ্ছে, কিন্তু এখনো সে কোম্পানির কাছে 40-50 হাজার টাকা পায়। হুম, এবং চাকরি ছেড়ে দিলে নানান অজুহাতে ওই টাকাটা দেওয়া হয় না। হুম, এজন্য অনেকে চাকরি ছাড়ার পরিস্থিতি তৈরি হয়েছে বোঝার পরেও অল্প টাকা বেতনে চাকরি করে, চাকরি ছাড়তে পারে না। যে আমার ইনসেনটিভ পাও না, ভাই আমি চাকরি ছেড়ে দিলেও তো ইনসেনটিভ পাবো। অবশ্যই। আমি 4টা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছি, সৌভাগ্যবান বলবো, কারণ আমি এসব ধরনের খারাপ পরিস্থিতি মোকাবেলা করতে হয়নি। আমি রবির চাকরি ছেড়ে আসার 1 বছর পরে আমাকে ফোন দিয়ে খুঁজে নিয়েছে, ভাই আপনি গত বছর 6 মাসের বেশি কোম্পানিতে ছিলেন, আপনিও প্রফিট শেয়ারে ভাগীদার, আপনার ভাগের টাকা এসে নিয়ে যান। দিস ইজ কল মাল্টিন্যাশনাল। হুম, মানে আমি জানি না যে আমি চাকরি ছেড়ে দিছি ভাই, বুঝছেন ব্যাপারটা? কিন্তু
যখন আমি চাকরি ছেড়েছি, আমি চাকরি ছাড়ি 30শে সেপ্টেম্বর 2012 সালে, তাহলে 9 মাস ছিলাম। ওই 9 মাসের কারণে আমাকে ওই বছরের প্রফিট শেয়ার আমার যা রেশিওতে হবে, আমাকে সেটা 13 সালে বুঝিয়ে দিয়েছে কোম্পানি। এটা না দিলে আমার কিচ্ছু করারও ছিল না, জানারও প্রশ্ন আসে না। আচ্ছা। আর হোয়ারাস লোকাল কোম্পানিতে আমার ন্যায্য খরচ টিএডিএ বিল, যেটা আমি কোম্পানির জন্য খরচ করে ফেলেছি, এরকম 2 মাসে আটকা রাখছে। আমি চাকরি ছেড়ে দেওয়ার পরে ওইটাও দেয় না। চাকরি ছাড়লে টাকা পাবি না। এটা কোন দুঃখিত কালচার ভাই? ইনসেন্টিভ তোমার নামে হয়ে গেছে। আর এইটা যদি তুমি না দাও, তাহলে তুমি তো জুলুম করছো। এবং তোমার ধরলাম তুমি কোটি কোটি হাজার কোটি টাকা কোম্পানি মালিক, এর মধ্যে এমপ্লয়ি টিএডিএ বাবু তুমি 20,000 টাকা রাইখা দিয়া তুমি বিশাল নিজেকে ধনী মনে করতেছো। বাবারে, তোমার 10,000 কোটি টাকা নাপাক হয়ে গেল, হারাম হয়ে গেল, 10,000 টাকার জন্য হারাম হয়ে গেল। রাইট। আমি ব্যবসা করতে বসছি, আমি কেন এমপ্লয়ের অভিশাপ কামাবো ভাই? কেন অভিশাপ কামাবো? আমি কেন এমপ্লয়ের দোয়া কামাবো না? কেন ওই এমপ্লয় যে চলে গেছে বা ছেড়ে গেছে, কেন সে দূর থেকে দোয়া করছেন, আল্লাহ যে কদিন ওই কোম্পানিতে ছিলাম ভালোই তো ছিলাম, আল্লাহ কোম্পানিটাকে ভালো রেখো, মালিককে ভালো রেখো। একটা মালিক ওই দোয়া পাচ্ছে, সব বদ দোয়া পাচ্ছে, ছোট্ট ছোট্ট মানে সংকীর্ণ মানসিকতার কারণে। হয়তো তারা বিদেশে গেলে একবার উড়িয়ে ফেলে 50 লাখ টাকা, তখন গায়ে বাঁধে না। আর এমপ্লয়ীদের গরিব মানুষ ছোট চাকরি করে 5,000 10,000 টাকা কেটে নিতে কি বাহাদুরি মনে করে। একটা কথা মনে রাখবেন ভাইয়া, ক্ষমতা সবারই আছে, কম আর বেশি, কিন্তু কখনো ক্ষমতার সর্বোচ্চটুকু দেখাতে নাই। ক্ষমতার সর্বোচ্চটুকু দেখানোর পরেই আপনি ক্ষমতাহীন। যারা হচ্ছে, যেহেতু সেলস ফোর্স নিয়ে আমরা একটু কথা বলতেছিলাম, আপনি দীর্ঘদিন সেলসের প্রশিক্ষণ দিচ্ছেন, প্রশিক্ষক হিসেবে কাজ করছেন স্যার, যদি একটু সংক্ষেপে বলেন সেলসে ভালো করার পথগুলো, মানে একদম মানে এই মুহূর্তে আপনি দেখতেছেন যে এই জিনিসগুলো মার্কেটে কম আছে, মানে রেগুলার গতানুগতিক না, যে এই জিনিসগুলো যদি সেলস পারসন ইমপ্রুভ করে, প্রশিক্ষণ তো অবশ্যই, এই জিনিসগুলো ইমপ্রুভ করলে তারা সেলসে এই মুহূর্তের যে টাফ মার্কেটে ভালো করবে। আমি কয়েকটা টোটকা চিকিৎসা বলি সেলসে ভালো করার, টোটকা বুদ্ধি। রাইট। হ্যাঁ, এবং আমি শিওর এই বুদ্ধিগুলো অনেকের কাছে শুনে অবাক লাগতে পারে, মানে এগুলো আবার বিক্রি বাড়বে কিভাবে। কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আমি যে পয়েন্টগুলো বলবো এগুলো এখনই বিশ্বাস করার দরকার নাই। আগে 21 দিন পালন করবেন, তারপর আপনি টের পাবেন আমার বুদ্ধি কাজে লাগছে কি লাগছে না। কারণ আমি যে বুদ্ধিগুলো বলবো এটা বুঝতে আমার লাগছে 23 বছর। 23 বছরের অভিজ্ঞতাকে কসম কেটে আমি এখন কয়েকটা পয়েন্ট বলবো। পয়েন্টগুলো প্রত্যেকটা ব্যাখ্যা করার মতো যথেষ্ট তথ্য প্রমাণ যুক্তি আমার কাছে আছে, কিন্তু সেক্ষেত্রে পডকাস্টের লেন্থ হবে কমপক্ষে 3 ঘন্টা, যেটা সম্ভব না। ফলে আমি আজকে শুধু 5 লাইনগুলো বলে যাব, কিন্তু 5 লাইনগুলো বিশ্বাসও করতে বলছি না। আমি শুধু বলবো এগুলোকে অনুসরণ করেন মাত্র 21 দিন, তারপরে আপনি বুঝতে পারবেন আমি ঠিক বললাম না ভুল বললাম। তার মধ্যে নাম্বার 1, বেশি বিক্রি করতে চান, বেশি করে পানি করুন পান। মানব দেহের 70% পানি দিয়ে তৈরি। এই দেহটা মাটি, বাট মাটির সাথে বেশি আছে পানি। তো পানি পান যদি ঠিক থাকে, তাহলে আপনার সবকিছু ঠিক থাকবে। সো বেশি বিক্রি করতে চাইলে বেশি পানি পান করতে হবে। এবং অবশ্যই ঘুম থেকে ওঠার পর ভোরবেলা বা সকালে প্রথম কাজ বাসি মুখে 1 গ্লাস পানি পান করা। ইটস ম্যান্ডেটরি ফর অল। ওকে। বিক্রি বাড়ানোর দ্বিতীয় সূত্র, বেশি বিক্রি করতে চান, বেশি করে বাতাসে মারুন টান, মানে মেডিটেশন করুন। মানুষের প্রধান খাদ্য ভাত নয়, রুটি নয়, শাক নয়, সবজি নয়, এগুলো তৃতীয় প্রধান খাবার। এর চেয়ে গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে পানি। কারণ মানুষ খাবার না খেলে বাঁচবে 20 দিন, পানি না খাইলে বাঁচবে 7 দিন। আপনার আমার দেহের মধ্যে যে শক্তি দেওয়া আছে, আল্লাহ পাক যে মানে বাই ডিফল্ট যে শক্তিটা দিয়েছে, এই শক্তিতে আপনি যদি আজকে থেকে মুখ দিয়ে ভারী খাবার খাওয়া বন্ধ করে দেন, শুধু পানির উপর থাকেন, তাও আপনি 3 থেকে 7 দিন অনায়াসে 20 থেকে 30 দিন অনায়াসে পার করতে পারবেন। কিন্তু পানি খাওয়া বন্ধ করেন, তাহলে 3 থেকে 7 দিনে বেশি বাঁচবেন না। বুঝতে পারছেন আমার কথাটা? তার মানে পানির চেয়ে খাবারের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পানি, আর পানির চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাতাস, যেটা ছাড়া 1.5 মিনিটে বেশি মানুষ বাঁচে না। তাহলে বাতাস যেটা ফ্রি, সেটাকে যদি জোরে টান দেন, তাহলে আপনার ভিতরে ফুসফুস পর্যাপ্ত বাতাস অনায়াসে পাবে। এবং ফুসফুস কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখছে মিনিমাম অক্সিজেন টান দিয়ে। যখন আপনি বেশি পাবে, তখন সে বেশি অক্সিজেনকে গ্রহণ করে শরীরের কোষে কোষে রন্ধে রন্ধে পৌঁছে দেবে। প্রত্যেকটা কোষ অ্যাক্টিভ থাকবে, আপনি এমনি তো চাঙ্গা থাকবেন। আর সেলসম্যানের পায়ে পায়ে টাকা, মুখে মুখে টাকা। যত হাঁটবেন তত টাকা, যত কথা খরচ করবেন তত টাকা। এই জোরে হাঁটা, জোরে কথা বলা,
বেশি কথা বলা, এর জন্য আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ভেতর থেকে এনার্জি লাগবে, সুস্থতা লাগবে। এটা এনশিওর করার প্রাথমিক উপায় হচ্ছে বাতাসে টান দেওয়া, মানে বেশি করে অক্সিজেন ভেতরে ঢোকানো। তৃতীয় ফর্মুলা, বেশি বিক্রি করতে চান, পুরানা গেঞ্জি মোজা আন্ডারপ্যান্ট পাল্টায় ফেলান। অনেক সেলসম্যান আছে বাইরের পোশাক ফিটফাট, কোম্পানির এটিকেট ফলো করে, ড্রেস কোডও ফলো করছে, ভেতরের গেঞ্জি ছিঁড়া, মোজার গোড়ালি ফাইটা গেছে, আন্ডারপ্যান্ট ঢিলা। বাইরের মানুষ দেখতে পাচ্ছে না, ও তো জানে, ওর কনফিডেন্স লেভেল কমে যাবে। আর কনফিডেন্স ইন সেলসম্যান, আত্মবিশ্বাস ইন সেলসম্যান কখনো ভালো বিক্রি করতে পারবে না। আপনি কোটি টাকার গাড়ি বেচবেন, আপনাকে কোটিপতি না হলেও কোটিপতির ভাব ধরতে হবে। রাইট। আপনি কোটিপতি নন, তাহলে এই চাকরি করতেন না, আপনি গাড়ি চড়তেন। কিন্তু আপনাকে কোটিপতির ভাব না ধরলে আপনি কোটি টাকার গাড়ি বেচতে পারবেন না। এটা ডেল কার্নেগির বইতেও বলা আছে, বড় লোকই পণ্য বেচতে চাও, বড় লোকই ভাব দেখাও। আপনি ছেঁড়া গেঞ্জি পরে, ঢিলা আন্ডারপ্যান্ট পরে আপনি আশা করছেন যে আমি শোরুমে বাইরে একটা সুন্দর ফিটফাট পোশাক পরে বেচা ফেলামো, এত সোজা দুনিয়াটা না। কনফিডেন্স লেভেল ঠিক রাখার জন্য আন্ডার গার্মেন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশি বিক্রি করতে চান, দিনের প্রথম কাজটা অবশ্যই সফল হতে হবে। ফার্স্ট কল শুড বি মাস্ট কল। আপনি একদিনে 3টা 4টা 5টা কাজ করতে পারেন, কিন্তু আপনার টার্গেট থাকবে যেই কাজটা দিয়ে আমি শুরু করব সেই কাজটা আমি অবশ্যই সফল হব। প্রথম কাজ সফল হলে দিনের বাকি কাজগুলো এমনি ইজি হয়ে যায়। একটা পজিটিভ মেন্টালিটি গড়ে ওঠার, প্রথম কাজে ব্যর্থ হলে পরের কাজগুলো হতে চায় না। এই জন্য সফল হতে পারেন বলে আপনি ধারণা করছেন এমন কোনো কাজ দিয়ে শুরু করা উচিত। ফার্স্ট কল শুড বি মাস্ট কল। আর যারা দ্রুততর সময় সফল হতে চায় তাদের জন্য ফর্মুলাটা একটু কঠিন। ফার্স্ট 3 কলস শুড বি মাস্ট কল। মানে মিনিমাম যোগ্যতা হচ্ছে একটা কাজে দিনের প্রথম কাজটা সফল হতে হবে। আর যারা দ্রুততম, আমি ভাই ক্যারিয়ার মাইন্ডেড, আমি চাই খুব দ্রুত উপরে উঠে যেতে, তাহলে আপনাকে যে কোনো দিনের প্রথম 3টা কাজ পরপর সাফল্যের দিকে নিতে হবে, তাহলে আপনি এমনি দিনটাকে সুন্দর করতে পারবেন। সর্বোপরি যদি বিক্রি খারাপ হয়, বেল্টের যে ছিদ্রে আপনার আটকানো আছে হুক, আরেকটু টাইট করে পরের ছিদ্রে নিয়ে যাবেন, বিক্রি বেড়ে যাবে। ইয়েস, করে দেখেন, করে দেখেন। কারণ আমরা সাধারণত বেল্ট পরি হালকা করে, কিন্তু যখন আপনি আরেকটা টাইট দিয়ে দেবেন, পরের ছিদ্রে চলে যাবেন, তখনই কিন্তু আপনার এতক্ষণ মেরুদণ্ডে বাঁকা হয়েছিল সোজা হয়ে যাবে টাইটের চোটে। হ্যাঁ ঠিক আছে, বলবেন রক্ত চলাচল বাধাগ্রস্ত হবে, কিন্তু আমি বোঝানোর জন্য বলছি যে বেল্টের একটা হুক আগিয়ে নিলে বিক্রি বেড়ে যায়। প্র্যাকটিস করে দেখতে পারেন। পার্সনদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য আসলে একদম আপনার সামারাইজড একটা ফর্মুলা। ভাই আমি স্বাস্থ্য নিয়ে কাজ করার কেউ না, আমি ডাক্তারও নয়, কবিরাজ নয়, চিকিৎসক না, আমি তো সেলসের লোক। আমাকে সবাই বিক্রয় বন্ধু বলে। বিক্রয় বন্ধুর কাজ কি? বিক্রয় পেশাজীবীদের বন্ধুর মতো আচরণ করা, তাদের ভালো চাওয়া। আমি তাদের ভালো চাইতে গিয়ে খেয়াল করে দেখলাম যে তারা বিক্রয় পেশাগত দক্ষতায় যতটা না পিছিয়ে আছে, তার চাইতে বেশি পিছিয়ে আছে স্বাস্থ্যগত সমস্যা নিয়ে। স্বাস্থ্যগত সমস্যা যদি থাকে তাহলে আপনার বিক্রয় আপনার দ্বারা ভালো হবে না। আপনি খুব ভালো একজন সেলসম্যান, আপনাকে দিয়ে আমরা আরো ভালো তৈরি করার জন্য আপনাকে বিদেশে পাঠিয়ে উচ্চ শিক্ষা নিয়ে আসলাম, কিন্তু আপনি শারীরিকভাবে অসুস্থ, ওই বিদ্যা কোনো কাজে লাগবে? বরং উল্টাটা চিন্তা করেন, আপনার কোনো মার্কেটিং এর জ্ঞান নাই, সেলসের জ্ঞান নাই, কিন্তু আপনার আছে একটা সুস্থ দেহ আর কমন সেন্স, আপনি কিন্তু অনেক বেশি বেচতে পারবেন। হেলথ ফিট তো সেলস হিট। এই পয়েন্ট অফ এর ভিত্তি করেই আমি নিজেকে আস্তে আস্তে স্বাস্থ্যের দিকে নিয়ে গেছি, যে বোঝার চেষ্টা করছি আচ্ছা সেলসম্যানের উন্নতি কিসে সম্ভব। আমি দেখলাম তাকে বিক্রয় কৌশল শেখানোর চাইতে তাকে ফিজিক্যালি ফিট রাখতে পারলে ওই ইলেকট্রিক কাজটা বেশি বিক্রি করার সময়। এই জন্য আমি এখন একজন পেশাদার বিক্রয় প্রশিক্ষক হওয়া সত্ত্বেও যতটা আমি বিক্রয় কৌশল নিয়ে কথা বলি, তার চেয়ে বেশি কথা বলি স্বাস্থ্যগত বিষয়গুলো নিয়ে। এবং আমার যে কোনো ট্রেনিং আমি শুরুতে স্বাস্থ্যগত বিষয় কিছু সবক দিই। আপনি নিজে আমার ট্রেনিং অংশ নিয়েছেন, আপনি খেয়াল করে দেখেছেন। অনেকের কাছে তখন শুরুতে মনে হয় যে এই লোকটা কি সেলস ট্রেনিং করাচ্ছে না হেলথ ট্রেনিং করাচ্ছে। আমি বলি যে ভাই আমি সেলস ট্রেনিংই করাতে এসেছি, কিন্তু আমাকে ভিত্তিটা গড়ে নেওয়ার সময় দেন। আপনার হেলথটা ঠিক করলে সেলস এমনি বেরিয়ে আসবে। আমি যে লক্ষ্য নিয়ে আপনাকে প্রশিক্ষণ দিচ্ছি এইটাই হবে, কিন্তু আমার কথাগুলো হেলথ দিয়ে শুনতে হবে। অল্প কথায় বললে সেলসম্যানদের জন্য আমার কয়েকটা নিবেদন: পর্যাপ্ত পানি পান করবেন, বাইরের খোলা খাবার খাবেন না, সকালবেলা অবশ্যই বাসা থেকে কিছু খাবার খেয়ে বের হবেন। একটা প্রবাদ আছে, সকালে খাও রাজার মতো, দুপুরে খাও প্রজার মতো, রাতে খাও ভিখিরির মতো। আমরা কি করি? সকালে না খেয়ে বেরোই, দুপুরবেলা বাইরে ভাজা পোড়া খেয়ে ফেলি, রাতের বেলা বাসায় গিয়ে ঠেসে খাবার খাই, যেটার আসলে কোনো দরকার নেই। তো প্লিজ ভাইরা আমার, বোনেরা আমার, যারা এই ভিডিওটা দেখছেন, সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, সকালে কাজে বের হওয়ার আগে অবশ্যই কিছু খাবেন, এবং সেটা কোনো আগুনের স্পর্শবিহীন প্রাকৃতিক জীবন্ত খাবার হতে হবে।
ফর এক্সাম্পল, আপনি চিড়া রাখুন বাসায় কিনে, অল্প একটু চিড়া ভিজিয়ে নেন, খাই আসেন, একদম প্রাণবন্ত থাকবেন। আপনি আগের রাতের ভাত একটু পানিতে ভিজিয়ে রাখুন, সকালে উঠে সেটা পান্তা ভাত হয়ে গেছে, একটু মরিচ পেঁয়াজ দিয়ে খেয়ে বেরিয়ে আসুন। আপনি একটু ছাতু কিনে রাখুন, 1 গ্লাস পানির মধ্যে 2 চামচ ছাতু দিয়ে পানি দিয়ে গুলিয়ে খেয়ে ফেলুন। আপনি কলা খান, আপনি পেঁপে খান, আপনি আম খান, আপনি জাম খান। যখন যে মৌসুমে ফল পাওয়া যায় সেই ফলটাকে আপনি সকালে নাস্তার উপাদান করেন। আপনি সালাদ সকালে 1 বাটি সালাদ খান। দয়া করে তেলে ভাজা পরোটা খাবেন না। হুম, ডাল আর ভাজি মিশাইয়া দুইটাকে এক জায়গায় করে ডাল ভাজি খাবেন না। ডাবল ডিমের অমলেট খাবেন না। নেহারি খাবেন না। এগুলা খান, যদি মন চায় তো মুখের মতো তো লাগতেই পারে। মাসে 1 দিন খান, আমি আপত্তি করছি না, কিন্তু প্রতিদিন এগুলা খাবেন আর আপনি সুস্থ থাকবেন, এটা হবে না। হুম, আপনি যত সুস্থ তত ব্যস্ত, যত সুস্থ তত তত ব্যস্ত। ব্যস্ত, যত অসুস্থ তত আপনি দুনিয়ার প্রতি গুরুত্ব, দুনিয়ার থেকে আপনি ছাঁটাইয়ের তালিকায় চলে গেলেন। ভাই, একটা কোম্পানির একটা এমপ্লয়ি অসুস্থ হলে কোম্পানির খুব বেশি ক্ষতি হয় না। 100 জন এমপ্লয়ি থাকলে যদি একজন অসুস্থ হয়, সে টোটাল ব্যবসার 1%। হুম, হয়তো আপনার পরিবারের জন্য আপনি 100%। 100%। আপনি মরে গেলেও কোম্পানি কিচ্ছু যাবে আসবে না, ওই জায়গায় অন্য লোক নিয়ে নিবে, কিন্তু আপনার পরিবার কিন্তু সারা জীবনের জন্য অভিভাবক হারাবে। হুম, বিষয়টা বোঝার ব্যাপার আছে কিন্তু। তো আমাদেরকে সবার আগে সুস্থতা, হেলথ ফিট তো সেলস হিট। that's it. শেষ কথা এটাই যে যখনই খাবেন, পাকস্থলীর 1/3 পানি, 1/3 খাবার, 1/3 খালি রাখবেন। খাবার ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন। রাসূলুল্লাহর একটা হাদিস আছে এরকম, খাবার 16 থেকে 25 বার চিবিয়ে খাও। আচ্ছা। মানে প্রত্যেক লোকমা খাবার মুখে নিয়ে যত আপনি চিবাবেন তত লালা মিশবে, তত খাবারটা মিহি হবে, তত পাকস্থলীর হজম করা সহজ হবে। কিন্তু আমরা আজকাল খাবার চিবিয়ে খাই না, গিলে খাই। খাবার খাওয়ার সময় আমরা অন্যদিকে মনোযোগী হই, খেতে খেতে টিভি দেখি, খেতে খেতে ভিডিও দেখি, হবে না। খাবার খাওয়াটা ইবাদতের মতো গুরুত্বপূর্ণ। ইবাদতে ভুল হলে আপনি দ্বিতীয়বার নামাজ ছেড়ে যদি এটা গুনার কাজ, কিন্তু তারপর আপনি দ্বিতীয়বার নামাজ পড়তে পারবেন। হুম, কিন্তু খাবার ভুল ভিতরে ঢুকে গেলে এটাকে কিন্তু আর না, রিকভারি করার কোনো সুযোগ নেই। ওই সুযোগ নেই। খাবারটা ভিতর দিয়ে ঢুকবে পায়ুপথ পর্যন্ত, ভুগাইতে 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 যাবে। হুম, এই জন্য একটা কথা আছে, মুখে যেই খাবারটা বেশি মজা লাগে সেটা কম করে খাও। হুম, মুখে যেই খাবারটা বেশি মজা লাগে সেটা কম করে খাও। কিন্তু আমরা কি করি, মুখে যেটা বেশি মজা লাগে সেটা বেশি করে খাই। করা যাবে না এটা। আমাদেরকে কম করে খেতে হবে। 5 ইঞ্চি জিহ্বাকে আরাম দিতে গিয়ে 5 ফুট 7 ইঞ্চির বডিকে কষ্ট দেওয়া যাবে না। এবং ক্ষুধা না লাগলে খাবেন না। যখনই খাবেন কিছু ক্ষুধা বাকি থাকতেই খাদ্য গ্রহণ পরিত্যাগ করুন। হুম, একটু আগে যেটা বলছিলাম, খাবার খেলে 1/3 পানি, 1/3 খাবার, 1/3 খালি রাখো। আর আমরা মোটামুটি 4 ভাগ খাই, 3 ভাগ পাকস্থলী, 1 ভাগ গলা। তা আমাদের অসুস্থতা হবে না তো কারো অসুস্থতা হবে ভাই? আচ্ছা, সুস্থ থাকুন, ব্যস্ত থাকতে পারবেন। অসুস্থ হবেন, আপনি ঝরে পড়বেন, আপনার জন্য দুনিয়া থেমে থাকবে। বুঝতে পারছি। স্যার, আমরা অনুষ্ঠানের একদম লাস্টের দিকে চলে আসছি। শুধু একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে স্যার আপনার অনেকগুলো বই আমরা দেখেছি আপনি লিখেছেন স্যার। আমিও অনেকগুলো বই পড়েছি। স্যার আপনি যে বইগুলো লিখছেন স্যার, এরকম ১ টা বা ২ টা বই যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে এই ২ টা বই আসলে সেলসের পেশার হোক বা অন্য কারো হোক পড়া জরুরি। যদি এটা একটু বলে দেন স্যার। আচ্ছা, ওই যে আবার সেই শাহরুখ খানের সেই উক্তিটা যেতে হয় হ্যাঁ, যে উনি যেটা বলছিলেন, আপনি বললেন যে, হুম, "আমি কাজ পাওয়ার জন্য যতটা সিরিয়াস, কাজ করার জন্য তার চাইতে বেশি সিরিয়াস।" হুম, তো আমার ক্ষেত্রে বই লেখা হচ্ছে সন্তানের মতো। হুম, হ্যাঁ? আমি যখন যেই বইটা লিখেছি, তখনই সেটা সিরিয়াস ছিলাম। এবং হুম, তখন আমার কাছে মনে হয়েছে আমি সর্বোচ্চ সেরা কিছু করতে হবে। এই কারণে প্রত্যেকটা বই সেরা আচ্ছা, আমার দৃষ্টিতে। এখন আমাকে যদি কেউ বলে যে আমার টোটাল এখন পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ১০৩ টি। আচ্ছা, কেউ যদি বলে যে এর থেকে বেছে দেন, আমার জন্য ব্যাপারটা খুব টাফ হয়ে যায়। আচ্ছা, তারপরেও আমি মনে করি প্রত্যেকের, আমার অন্তত কিছু বই আছে হুম, যেটা পড়া উচিত, উচিত, উচিত। তার মধ্যে একটা বই হচ্ছে গত বছর বইমেলায় প্রকাশিত 'শরীর সেরা ঔষধালয়, হৃদয় সেরা চিকিৎসক'। আচ্ছা, আপনি সেলসম্যান হলেও পড়া উচিত, আপনি ডেলিভারি ম্যান হলেও পড়া উচিত, আপনি ফাইন্যান্স ম্যানেজার হলেও পড়া উচিত, আপনি অন্য কিছু হলেও পড়া উচিত। কারণ আপনার হেলথ ফিট না থাকলে আপনার দ্বারা আপনার পেশাগত দক্ষতা বের করে আনা সম্ভব না। হুম, দ্বিতীয়ত, নিজেকে সেলফ মোটিভেশন দেওয়ার জন্য আমার একটা বই আছে চমৎকার, 'মানুষ তার আশার সমান সুন্দর, বিশ্বাসের সমান বড়'। আচ্ছা, এটা আমার একটা প্রিয় উক্তি। এই উক্তিটাকে সামনে রেখে আমি একটা বই লিখেছি। যেখানে আমি দেশি এবং বিদেশি বেশ কিছু মানুষের সাফল্যের গল্প তুলে ধরেছি, যারা স্ট্রাগল করে বড় হয়েছে। হুম, শূন্য থেকে স হয়েছে। হুম, আমি মনে করি এই ধরনের ইন্সপায়ারিং মূলক, অনুপ্রেরণামূলক বই আমার বই বলে না, যেকোনো ১০ টা ২০ টা বই মানুষের পড়ে ফেলা উচিত। তাহলে মানুষ সাহস বেড়ে যাবে। রাইট।
আমার একটা বই আছে সত্যি গল্পের বই, মানে পৃথিবীতে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা আমি বইটার মধ্যে সমন্বয় করেছি। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে আমাদের নাটক সিনেমাতে এত নাটকীয়তা নাই, যেটা আমাদের বাস্তবে ঘটেছে কারো না কারোর সাথে, এখন অথবা 100 বছর আগে। আমি সেই গল্পগুলোকে এক জায়গায় করেছি। আমার সবচেয়ে কম প্রচলিত বই এটা, মানে কম আচ্ছা। বিক্রি হয়েছে বা কম চলে, কিন্তু আমি মনে করি এটা আমার সবচেয়ে একটা ভালো কাজ, যেখানে আমি অনেকগুলো বিষয় তুলে ধরেছি। এরকম ভাবে আমার প্রত্যেকটা বই নিয়ে বলতে পারবো, কিন্তু আপনি যেহেতু আমাকে সীমাবদ্ধ করে দিয়েছেন, এই জন্য আমি অল্পের মধ্যে রাখলাম। আরেকটা কথা হচ্ছে বিক্রয় বিষয়ক বাংলাদেশে এখন প্রচুর বই পাওয়া যায়। অন্তত কয়েক ডজন লেখক আছে যারা বিক্রয় রিলেটেড বিভিন্ন বই লিখেছে, সবগুলো বই ভালো। অধিকাংশ বই পড়ার বা নেড়েচেড়ে দেখার সৌভাগ্য আমার হয়েছে। হুম। তবে বাংলাদেশে বাংলা ভাষায় প্রথম বিক্রয় বিষয়ক বই লেখার কাজটা শুরু করেছিলাম আমি 2007 সালে। আমার আচ্ছা। প্রথম বই বেরিয়েছিল আগামী প্রকাশনী থেকে, বিক্রয় কৌশল নামে। হুম। ওই বইটা এখন আর পাওয়া যায় না। আমি পড়ছি। ওইটার মানে পাওয়া যায়, মানে মডিফাইড ভার্সন পাওয়া যায়, ওই হ্যাঁ। ভার্সনটা নাই, আদি ভার্সনটা। হুম। সো আমার কাছে ২ টা ভার্সনই আচ্ছা, আছে। আদি আলহামদুলিল্লাহ, ভার্সনটাও আছে, আলহামদুলিল্লাহ। পরের ওই ভার্সনটাও বইটা আছে। বের হওয়ার পরে এতটাই বিক্রি হচ্ছিল যে ওই রকম বই আমার কাছেও চাপ ছিল প্রকাশকের, আরো দেন, আমি হুম। দিয়েছি। এবং বিভিন্ন লেখকরাও বিক্রয় বিষয়ক বই লিখেছে। এখন বইয়ের অভাব নাই। তবে আমি বলবো পায়োনিয়ার একটু হলেও এগিয়েই থাকে। হুম। আমি কোনো ক্রেডিট নিচ্ছি না, কিন্তু প্রথম দিকে আমি যে বইটা লিখেছিলাম বা যে বইগুলো লিখেছিলাম, আমার বিক্রয় বিষয়ক 14টি বই আছে, এগুলো হচ্ছে প্রথম দিককার বই। এখন আমি হুম। বিক্রয় বিষয়ক বই আর লিখি না, হুম। কারণ আমি জানি আমার চেয়ে আরো ভালো ভালো লেখকরা দাঁড়িয়ে গেছে, হুম। রাইট? বাট যে বইগুলো আমি আদিতে লিখেছিলাম, আমি মনে করি এই বইগুলো অনেকগুলোই চিরন্তনী বই। মানে তখনকার জন্য প্রযোজ্য, এখনকার জন্য প্রযোজ্য, ভবিষ্যতে আমি যখন দুনিয়ায় থাকবো না তখনকার জন্য প্রযোজ্য। তো যারা সেলস পেশায় কাজ করবে তাদের অন্তত আমার বই সহ বিক্রয় বিষয়ক অন্তত 20-30টা বই, পড়ুক আর না পড়ুক, তাদের ঘরে, বাড়িতে, গাড়িতে সাজিয়ে রাখা দরকার, যেন দুঃসময়ে বই পড়ে 2টা লাইন হলেও শিখতে পারে। মানে আপনি চাকরি হারানোর পর আমার বই পড়বেন, লাভ নাই। চাকরির থাকা অবস্থায় বই কিনে আপনি সংগ্রহ করে রাখেন, এটাও আপনাকে ইন্সপায়ার দেবে। বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানির সিও এমডির গাড়ির ভিতরে আমার বই নিয়ে ঘোরাঘুরি করেন। এটা আমি ক্রেডিট বলছি না, এটা আমার অর্জনই বলতে পারি, যে তারা আমাকে বলেছেন যে ভাই আপনার বইটা আমার গাড়ির সিট কভারের ভিতর থাকে, মাঝে মধ্যে গাড়িতে বসে থেকে জ্যামে আটকে থেকে তখন আপনার বইটা নেড়ে চেড়ে দেখি। তার মানে আমার বই যদি কিছু না থাকতো তাহলে কি বড় বড় মানুষগুলো আমার বই নেড়ে চেড়ে দেখতো ভাই? না, না। তারা যখন এখান থেকে কিছু পাচ্ছে, নিশ্চয়ই আমি কিছু মানে দাঁড় করাতে পেরেছি। আমার প্রত্যেকটা বই মানে হুট করে লেখা বই না, এটা উপন্যাস না যে রাত জেগে লিখে ফেলেছি। আমাকে প্রত্যেকটা বই লেখার জন্য প্রচুর পড়াশোনা করতে হচ্ছে, অনেক মানুষের সাক্ষাৎকার নিতে হচ্ছে, অনেক জায়গায় যেতে হচ্ছে, সবকিছুর সমন্বয় আছে। সো কষ্ট করে যারা সেলস পেশায় থাকবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার বই সহ আরো যারা লেখক আছে অন্তত 20-30টা বই সংগ্রহে রাখবেন। ধন্যবাদ। দর্শক, আমরা একদম আমাদের অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। তো শেষে একটা প্রশ্ন করে অনুষ্ঠানটা শেষ করব। সেটা হচ্ছে যে স্যার, কর্পোরেট কালচার নিয়ে আজকে আমাদের একটা বিশদ আলোচনা করলেন আপনি। এজন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আমি লাস্ট যে প্রশ্নটা করে শেষ করতে চাই সেটা হচ্ছে স্যার, কর্পোরেট কালচারে একটা ছেলে টিকে থাকার জন্য সে আসলে কি পথ অনুসরণ করতে পারে? আর কিভাবে এই পথগুলো অনুসরণ করে টিকে থাকতে পারে স্যার? এর উত্তর অলরেডি আমি দিয়ে ফেলেছি। একই কোম্পানিতে, একই পদে, একই দায়িত্ব, একইভাবে, একই রোল, একই বছর অধীনে, একই বেতনে 1000 দিনের বেশি করবেন না। অর্থাৎ প্রতি মুহূর্তে আপনাকে সামনে এগিয়ে যাওয়ার প্ল্যান নিয়ে আগাতে হবে। হয় আপনি এগোবেন বা ছিটকে পড়বেন, কিন্তু জায়গায় থেমে থাকবেন না। থেমে থাকার অপর নাম পিছিয়ে পড়া। মানুষ মনে করে আমি এগুচ্ছি, পিছাচ্ছি, থেমে থাকছি। না, এগুচ্ছেন তো এগুচ্ছেন, পিছাচ্ছেন তো পিছাচ্ছেন। থেমে থাকারও অপর নাম পিছিয়ে পড়া। কারণ আপনি থেমে থাকলে দুনিয়া আপনার জন্য থেমে নাই। অতএব আপনি যদি আজকে এগিয়ে যেতে না পারেন, কালকে যদি আগাতে চান, আপনি একটু হলেও অন্যদের সাথে পিছিয়ে পড়েছেন। প্রতি মুহূর্তে আরো অনেক প্রতিযোগী দাঁড়িয়ে যাচ্ছে, অনেক কম্পিটিটর দাঁড়িয়ে যাচ্ছে। এদের মাঝে নিজেকে টিকিয়ে রাখতে হলে প্রতি মুহূর্তে সামনে এগিয়ে যেতে হবে। গো ফাস্ট, গো আর্লি, ভোরের পাখি আঁধার গিলে খায়।